Welcome to the YouTube channel Physics Project with Mohanlal। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যার উপর আলোচনা করছি। ইউনিট 7 প্রথম অধ্যায় কোয়ান্টাম তত্ত্ব। প্রেজেন্টেড বাই মোহনলাল সামন্ত, অ্যাসিস্ট্যান্ট টিচার, তমলুক হ্যামিল্টন হাই স্কুল, তমলুক, পূর্ব মেদিনীপুর। তোমরা ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল দিয়ে ইউটিউবে সার্চ করবে, আমার অন্যান্য ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে আগামী দিনে ভিডিও রিলিজ করলে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। এটা পার্ট 1। এই পার্ট 1-এ আমরা আলোচনা করব আলোক তড়িৎক্রিয়া, ফটো ইলেকট্রিক এফেক্ট, এবং তার সংক্রান্ত কিছু ডেফিনেশন রয়েছে, যেমন ওয়াক ফাংশন, কার্য অপেক্ষক, তাছাড়া রয়েছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, সূচনা কম্পাঙ্ক, স্টপিং পোটেনশিয়াল, নিবৃত্তি বিভব, এগুলোর সংজ্ঞা এবং আলোক তড়িৎক্রিয়ার বৈশিষ্ট্য, অর্থাৎ এই আলোক তড়িৎক্রিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা যে কটা বিষয়ের উপর নির্ভর করে সেগুলো আমরা আলোচনা করব। সেটা দেখব তার কম্পাঙ্কের উপর কীভাবে নির্ভর করে, তার তীব্রতার উপর কীভাবে নির্ভর করে, তাছাড়া পোটেনশিয়াল চেঞ্জ করলে কীভাবে ফটো কারেন্ট চেঞ্জ হয় সেগুলো আলোচনা করব। তারপরে রয়েছে আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ। এই সমীকরণটা আমরা এখানে প্রমাণ করব। তোমরা খেয়াল করবে যে এটা 1921 খ্রিস্টাব্দে আইনস্টাইন এই আলোক তড়িৎক্রিয়ার জন্যই নোবেল প্রাইজ পেয়েছিলেন, এবং এটা কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আমরা এই আলোক তড়িৎক্রিয়ার ব্যাখ্যা করব, যেটা তরঙ্গ তত্ত্ব ব্যাখ্যা দিতে পারছিল না। অর্থাৎ তরঙ্গ তত্ত্বের ব্যর্থতা আমরা এখানে আলোচনা করব এবং কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে সেই সাফল্যটাও এখানে আলোচনা করব। তাহলে এসো আমরা শুরু করি। প্রথমেই জেনে নেওয়া যাক যে ফটোইলেকট্রিক এফেক্ট কী। হোয়াট ইজ ফটোইলেকট্রিক এফেক্ট? The photoelectric effect is the emission of electrons when electromagnetic radiation such as light hits a material. কোনো পদার্থের উপর তড়িৎচুম্বকীয় তরঙ্গ আঘাত করলে সেখান থেকে যে ইলেকট্রন নিঃসরণ হয় তাকে আমরা বলি আলোক তড়িৎক্রিয়া। ঠিক আছে, অবশ্যই এখানে একটা কথা যোগ করা উচিত, কোনো পদার্থের উপর উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্যের, এই কথাটা যোগ করবে, কারণ যে কোনো ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তার উপর হিট করলে হয় না। একটা বিশেষ তরঙ্গদৈর্ঘ্যের থেকে ছোট তরঙ্গদৈর্ঘ্য হতে হবে, বা কম্পাঙ্কের থেকে সর্বনিম্ন একটা কম্পাঙ্কের হতে হয়, যেটাকে আমরা ওইভাবে বলবো না। এখন জাস্ট বলে যাব উপযুক্ত তরঙ্গদৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় বিকিরণ আপতিত হলে ইলেকট্রন নিঃসরণ ঘটে। এই ঘটনাকে বলা হয় আলোক তড়িৎক্রিয়া। এটা আমি দেখিয়েছি, দেখো এটা একটা মেটাল সারফেস। এই মেটাল সারফেসের উপর দেখো ইনসিডেন্ট লাইট অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের একটা এই যে বিকিরণ এসে পড়ছে, যার ফলে দেখো মেটাল সারফেস থেকে এই ইলেকট্রনগুলো বেরিয়ে আসছে। তাহলে এই ঘটনাটাকে আমরা বলছি ফটো ইলেকট্রিক এফেক্ট। ঠিক আছে, এটা কী করে হচ্ছে? আমরা যদি পরমাণুর ভেতরে চলে যাই, তাহলে পরমাণু নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো আবর্তন করছে। সেই ইলেকট্রনগুলো কী হচ্ছে, যখন এই রেডিয়েশন আমরা ফেলছি, রেডিয়েশন থেকে কী হচ্ছে, বিকিরণ থেকে শক্তি গ্রহণ করে বাইরের স্তরে তার উপরের কক্ষে চলে যাচ্ছে এবং সর্বশেষে কী হচ্ছে, কক্ষ থেকে বাইরে বেরিয়ে আসছে। সেটাই হচ্ছে ওই ইলেকট্রন ইমিশন। এটাকে আমরা দেখিয়েছি, দেখো একটা এক্সপেরিমেন্ট আকারে এখানে দেখাচ্ছি। সেই এক্সপেরিমেন্টটা অ্যারেঞ্জমেন্টটা আমি এখানে দেখালাম, ভালো করে এটা দেখে নাও। এখানে একটা কাঁচের দেখো নল রয়েছে, এটাকে যতটা সম্ভব ভেতর থেকে বায়ু বের করে নেওয়া হয়েছে। ঠিক আছে, বায়ু নিষ্কাশন করা হয়েছে, বায়ু বের করে যতটা সম্ভব বায়ু বের করে নেওয়া হয়েছে। এবং দুপাশে দুটো প্লেট আছে, দেখো একটা ক্যাথোড একটা প্লেট। ঠিক আছে, এই যে ক্যাথোডটা, এটাকে আমরা এটাকে বলছি, এটা হচ্ছে আলোক সক্রিয় ধাতু। আলোক সক্রিয় ধাতু, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এরকম ইউজ করব। ঠিক আছে, এটাকে আমরা বলবো ফটো ক্যাথোড। আর পিটা প্লেট, এটা হচ্ছে সংগ্রাহক প্লেট। এবারে ওই ক্যাথোড এবং প্লেটের সঙ্গে দেখো একটা বিভব প্রভেদ দেওয়া হয়েছে, যে এই যে বিভব, এই ভোল্টেজটা, এটা হচ্ছে বিভব প্রভেদ দেবো, প্লাস আর মাইনাস এদিকে দেওয়া হচ্ছে। দেখো প্লেট পিতে পজিটিভ টার্মিনাল যোগ করা হচ্ছে, মাঝে একটা অ্যামমিটার, এ হচ্ছে অ্যামমিটার, আর এই ভিটা হচ্ছে ভোল্টমিটার।
তার মানে এখানে আমরা এর সাহায্যে যেটা মাপবো সেটা হচ্ছে এখান থেকে কতটা তড়িৎ প্রবাহ যাচ্ছে, ওটা দেবে আইপি। এটা হচ্ছে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা। আর ভি যেটা ভোল্টমিটার মাপবে সেটা হচ্ছে ক্যাথোড এবং প্লেটের মধ্যে বিভব প্রভেদ। ঠিক আছে, ভি যেটা পরিমাপ করবে সেটা হচ্ছে ক্যাথোড, ফটো ক্যাথোড ও মানে কে এবং পি এর মধ্যে বিভব প্রভেদ, এটা আমরা পরিমাপ করে দেবো। তাহলে এখানে কয়েকটা বিষয় আছে, লক্ষ্য করো। আমরা এই ফটো ক্যাথোডের উপর আলো ফেলবো, ফটো ক্যাথোডের উপর আলো ফেললে এখানে কারেন্ট, এটা কারেন্ট এবং এই যে ভোল্টেজ, এই ভোল্টেজ কারেন্ট কীভাবে তার উপর ডিপেন্ড করে। ভোল্টেজ চেঞ্জ করলে কারেন্ট কীভাবে চেঞ্জ হবে, বা এখানে লাইটের ইন্টেন্সিটি যদি বাড়ায় তাহলে কারেন্ট কী চেঞ্জ হবে, এই ধরনের অবজারভেশনগুলো আমরা এখানে করব। তাহলে তোমরা দেখে নাও এখানে কী কী পরিবর্তনশীল রাশি রয়েছে। এখানে ভোল্টেজটা বাড়ানোর জন্য একটা রিওস্টেট করা আছে, আর এটা রিওস্টেট, অর্থাৎ এই যে নবটা, আর নবটাকে যদি আমি বাম দিকে নিয়ে যাই তাহলে রেজিস্ট্যান্স কমে যাবে, ডান দিকে নিয়ে যাই রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যাবে, তাই তো? রেজিস্ট্যান্সটা বাড়বে কমবে। তাহলে আমি ইচ্ছা মতো করে রেজিস্ট্যান্স বাড়িয়ে কমিয়ে এই ভোল্টেজটাকে ইচ্ছে মতো বাড়াতে পারবো, কমাতে পারবো। এবারে আমরা দেখে নিচ্ছি, দেখো এই যে আলোক তড়িৎ ক্রিয়ায় নিশ্চিত ইলেকট্রনগুলোকে আলোকীয় ইলেকট্রন বা ফটো ইলেকট্রন আমরা বলছি। আর এর জন্য কি হচ্ছে, উপযুক্ত ব্যবস্থার সাহায্যে ফটো ইলেকট্রনগুলি একমুখী স্রোত তৈরি করা যায়, এর ফলে উৎপন্ন তড়িৎ প্রবাহকে আলোক তড়িৎ প্রবাহ বলবে। মানে আমরা এখানে যে প্রবাহটা পাবো এই প্রবাহটা হচ্ছে আলোক তড়িৎ প্রবাহ। আর এই কেন না, ইলেকট্রনগুলো একটা একমুখী স্রোত সৃষ্টি করতে হবে, অর্থাৎ ইলেকট্রনগুলোকে একটা বিভব প্রভেদ প্রয়োগ করে একটা নির্দিষ্ট দিকে পাঠাবো, ফলে আমরা তড়িৎ প্রবাহটা পাবো। এবারে দেখো এখানে কয়েকটা চলরাশি আছে, যে চলরাশিগুলো আমাদেরকে এখানে জানতে হবে কি কি পরিবর্তনশীল রাশি রয়েছে। এই রাশিগুলোর মধ্যে দেখো প্রথমেই যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে আপতিত আলোর তীব্রতা। অর্থাৎ এই যে ফটো ক্যাথোড কেতে আমরা একটা আলোক ফেলছি, এই আলোর কি হচ্ছে, দুটো জিনিস চেঞ্জ হবে। এক হচ্ছে তীব্রতা, মানে আলোর পরিমাণ, অর্থাৎ এখানে যদি আমি একটা 100 ওয়াটের আলো রাখি তাহলে যে পরিমাণ আলো আসবে, এখানে যদি আমি 200 ওয়াটের আলো দিই নিশ্চয়ই আলোর পরিমাণ বেশি হবে, তাহলে এখানে তীব্রতাটা বেশি হবে। তাহলে 200 ওয়াট থেকে যেটা আসছে সেটা বেশি তীব্র আলো, আর 100 ওয়াট থেকে বাতি থেকে যে আলোটা আসবে সেটা কম তীব্র আলো। এটা হচ্ছে তীব্রতা, এটাকে আমরা আই দিয়ে প্রকাশ করছি। আর আপতিত আলোর কম্পাঙ্কটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই কম্পাঙ্কের উপর আমরা জানি তার শক্তি নির্ভর করে, তাই তো? যেমন কম্পাঙ্ক হচ্ছে কি 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন হয় সেটা হচ্ছে তার কম্পাঙ্ক, যেটাকে একক হচ্ছে হার্জ, সেই কম্পাঙ্ক দিয়ে এখানে প্রকাশ করা হয়েছে নিউ দিয়ে। তাহলে আপতিত আলোর দুটো ফ্যাক্টর রয়েছে, একটা হচ্ছে তীব্রতা, একটা কম্পাঙ্ক। আর দুটো দেখো, এই যে ফটো ক্যাথোডের সাপেক্ষে সংগ্রাহক প্লেটের বিভব প্রভেদ। তাহলে এই যে এটা হচ্ছে ফটো ক্যাথোড, এটা ফটো ক্যাথোড, আর পি হচ্ছে সংগ্রাহক প্লেট। এই ক্যাথোড এবং প্লেটের মধ্যে যে বিভব প্রভেদ সেটা আমরা এখানে এখন ফটো ক্যাথোড এবং সংগ্রাহক প্লেটের মধ্যে বিভব প্রভেদ, এই যে বিভব প্রভেদ ফটো ক্যাথোড কে আর সংগ্রাহক প্লেট পি, এদের মধ্যে যে বিভব প্রভেদ ভি এবং তড়িৎ প্রবাহ মাত্রা আইপি, এই চারটে চলরাশি রয়েছে। এই চারটে চলরাশির মধ্যে যে কোনো আমরা একটাকে ফিক্সড করব। এবার দেখব যে কোনো দুটোকে ফিক্সড করলে অন্য দুটোর মধ্যে পরিবর্তনটা আমরা লক্ষ্য করব। তাহলে এসো আমরা পরের স্লাইডে যাই। প্রথম যে স্লাইডটা দেখো, আমরা ইন্টেন্সিটি ভার্সাস আইপি দেখছি, অর্থাৎ এখানে যে তীব্র আলোটা, সেই আলোটার পরিমাণটাকে চেঞ্জ করছি। এই আলোর তীব্রতাটাকে চেঞ্জ করলে এখানে কারেন্টটা কী চেঞ্জ হয় সেটা আমরা লক্ষ্য করব। অর্থাৎ চারটে ভৌত রাশি দেখো, কম্পাঙ্কটা ধ্রুবক থাকবে, তাহলে এটা হচ্ছে ধ্রুবক। বিভব প্রভেদ ফটো ক্যাথোড এবং সংগ্রাহক প্রভেদের বিভব প্রভেদ ভিটাও ধ্রুবক থাকবে। তাহলে রইল আই এবং আইপি, অর্থাৎ এখানে আপতিত আলোর তীব্রতা তার সঙ্গে এই কারেন্ট, এটা আমরা ভেরিয়েশনটা লক্ষ্য করছি। এই ভেরিয়েশনটা দেখো,
যখন তীব্রতা আমরা বাড়াবো, এখানে লাইটের যে তীব্রতাটা আমরা যেটা বলেছিলাম 100 ওয়াট প্রথমে দিচ্ছি, তাহলে কম তীব্রতার আলো ভিতরে পড়ছে, তাহলে কম তীব্রতার আলো দিলে দেখো ফটো কারেন্টটা কম হচ্ছে, অর্থাৎ এখানে যে কারেন্টটা পাচ্ছি আইপি, সেই কারেন্টটা কম। এই যে আই কম দিলে দেখো এখানে কারেন্টটা কম আসছে। তীব্রতা যখন বাড়িয়ে দিচ্ছি তখন দেখো কারেন্টটাও অনেকটা বেড়ে গেছে। আরও তীব্রতা বাড়ালে কারেন্টটা আরও বেড়ে যাচ্ছে। তাহলে যত তীব্রতা বাড়াবো, এখানে আলোর তীব্রতা 100 থেকে 200 ওয়াট, 200 ওয়াট থেকে 300 ওয়াটের কোনো বাতি জ্বালালে যেটা আলোটা এসে পড়বে, তাহলে এখানে কারেন্টটাও তত বাড়বে। সমানুপাতিক হারে দেখছো মূলবিন্দুগামী সরলরেখা, তাহলে আয়ের সঙ্গে আইপি একদম সমানুপাতিক, ঠিক আছে। তাহলে আইপি সমানুপাতিক আইপিটা হচ্ছে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা, আর আইটা হচ্ছে আপতিত আলোর তীব্রতা। তাহলে আপতিত আলোর তীব্রতা বাড়ালে ফটো কারেন্ট বৃদ্ধি পাচ্ছে, যেটা আমরা এই গ্রাফের সাহায্যে দেখে নিচ্ছি। এবারে আমরা পরের স্লাইডে এসেছি। পরের স্লাইডে দেখো ঠিক অন্য দুটো চলরাশিকে আমরা লক্ষ্য করব। এখানে দেখো ভি ভার্সাস আইপি, অর্থাৎ এখানে পোটেনশিয়াল ডিফারেন্স, অর্থাৎ ফটো ক্যাথোড এবং প্লেট, সংগ্রাহক প্লেট, এদের মধ্যে যে বিভব প্রভেদটা ছিল, এই বিভব প্রভেদটাকে এই রিওস্টেটটা চেঞ্জ করে চেঞ্জ করব, ঠিক আছে। তার জন্য দেখব এই কারেন্টটা কি হয়, ঠিক আছে, এই ফটো কারেন্টটা কীভাবে পরিবর্তিত হচ্ছে। তাহলে আমাকে এখানে যে তীব্রতাটাকে ধ্রুবক রাখতে হবে, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে আমার এখানে যে কম্পাঙ্ক নিউ, সেটাকেও ধ্রুবক রাখতে হবে। তাহলে আপতিত আলোর তীব্রতা ধ্রুবক এবং কম্পাঙ্ক ধ্রুবক, ঠিক আছে। এবার দেখো ভোল্টেজ যদি আমি বাড়াই, অর্থাৎ এখানে ভোল্টেজ যখন একদম 0 ভোল্ট, কোনো বিভব প্রভেদ দিলাম না, সেই অবস্থায় দেখো একটা কারেন্ট পেয়েছি, ঠিক আছে। সেই অবস্থায় একটা কারেন্ট পাচ্ছি, এটা হচ্ছে V0 বোঝাচ্ছে, অর্থাৎ বিভব প্রভেদ 0, সেই অবস্থায় কারেন্ট পাচ্ছি। এবার বিভবটা আস্তে করে বাড়ালাম, দেখো কারেন্টটাও আস্তে করে বাড়ছে। আরও বিভব বাড়ালাম, তবে কারেন্ট বাড়ছে। বাড়তে এইখানে দেখো, এখানে বিভব বাড়াচ্ছি, অথচ কারেন্ট দেখো বাড়ছে না। এই ভোল্টেজেও যা কারেন্ট, আবার এখানে ভোল্টেজ অনেক বাড়ালেও কারেন্ট দেখো একই। তাহলে কি ব্যাপারটা হলো না, ক্যাথোডের সাপেক্ষে যখন আমি প্লেটকে বিভব বাড়াচ্ছি, তখন কি হচ্ছে, বেশি সংখ্যক ইলেকট্রন এসে, তাহলে যখন আমরা বিভবটা বাড়াচ্ছি, তাহলে বিভব বাড়ালে এখানে যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে, ইলেকট্রনগুলোর উপর আকর্ষণ বলটা বৃদ্ধি পাবে। তড়িৎ ক্ষেত্রটা বিভব প্রভেদ বাড়ালে আকর্ষণ বলটাও বাড়বে। তার মানে ই যেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সেটা হচ্ছে V/D। তাহলে এই যেহেতু ডিস্টেন্সটা ফিক্সড, তাহলে ভি বাড়ালে তড়িৎ ক্ষেত্র বেড়ে যাবে। তাহলে তড়িৎ ক্ষেত্র যদি বেড়ে যায়, তাহলে ইলেকট্রনের উপর আকর্ষণ বলটাও বাড়বে। তার মানে বেশি সংখ্যক ইলেকট্রন প্লেটে পৌঁছাবে। তার জন্য দেখো ভোল্টেজ বাড়াচ্ছি, কারেন্টটাও বেড়ে যাচ্ছে। এবার এই জায়গায় কি হচ্ছে না, যতগুলো ইলেকট্রন এখানে নিঃসরণ ঘটলো, সেই সব ইলেকট্রন যদি প্লেটে পৌঁছে যায়, তখন কারেন্টটা সর্বাধিক। তারপরেও যদি ভোল্টেজ বাড়াই, তখন কি হচ্ছে, যেহেতু ইলেকট্রন সংখ্যা আর বাড়ছে না, কারণ আপতিত আলোর তীব্রতাটা ধ্রুবক রাখা হয়েছে, তাহলে যতগুলো ইলেকট্রন বেরোচ্ছে, ততগুলো ইলেকট্রন প্লেটে পৌঁছে যাচ্ছে, যার ফলে কারেন্টটা আর বাড়বে না। এটাকে আমরা বলছি সম্পৃক্ত প্রবাহ, স্যাচুরেশন কারেন্ট। অর্থাৎ তীব্রতা যতক্ষণ আমরা ধ্রুবক রাখবো, তখন দেখব ভোল্টেজ বাড়ালেও একটা সর্বোচ্চ প্রবাহটা একটা স্থির মানের প্রবাহ, এটা সর্বোচ্চ প্রবাহ সম্পৃক্ত প্রবাহ। এই প্রবাহটার মান ফিক্সড থাকবে। এখানে লক্ষ্য করো, তাহলে আমি ভোল্টেজ যখন 0 দিয়েছি, কারেন্টটা 0, এই কারেন্টটা একটা সামথিং ভ্যালু পেয়েছি, এটা হচ্ছে ভোল্টেজ 0 অবস্থাতেও কারেন্ট। এটার কারণটা কী হলো, এটার কারণটা হচ্ছে আমি যখন এখানে ভোল্টেজ বিভব প্রভেদটা দিইনি, অর্থাৎ V=0, তখন কি হচ্ছে, এখান থেকে যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে, সে একটা গতিশক্তি নিয়ে বেরোচ্ছে, সেই গতিশক্তির জন্যই ইলেকট্রনগুলো এই প্লেটে এসে পৌঁছে যাচ্ছে, যার ফলে আমরা কারেন্টটা পাচ্ছি। তাহলে ওই কারেন্টটাকে যদি আমি থামাতে চাই, তাহলে একটা দেখো নেগেটিভ ভোল্টেজ যাচ্ছে, অর্থাৎ উল্টো দিকে বিভব দিলে, এতটা বিভব দিলে সেখানে তার কারেন্টটা শূন্য হচ্ছে। এই যে দেখো, এটাকে আমরা বলবো স্টপিং পোটেনশিয়াল। এটা একটু পরেই আমরা আলোচনা করছি। তাহলে প্লেটকে আমরা যদি উল্টো ভোল্টেজ দিই, অর্থাৎ এখানে পজিটিভ দিয়েছি, পজিটিভ না দিয়ে যদি নেগেটিভ ভোল্টেজ দিই, এই দেখো ডান দিকটা পজিটিভ ভোল্টেজ হয়ে যাচ্ছে, আর বাম দিকটা নেগেটিভ ভোল্টেজ হয়ে যাচ্ছে। তার মানে কি, প্লেটে তখন নেগেটিভ ভোল্টেজ দিচ্ছি, এই বিশেষ নেগেটিভ ভোল্টেজের জন্য কারেন্টটা 0 হয়ে যাবে। তাহলে এইটাকে আমরা বলবো স্টপিং পোটেনশিয়াল। ওটা একটু পরেই আলোচনা করছি। তার আগে আমরা দেখে নিই আলাদা তীব্রতার আলো দিলে কেমনভাবে কারেন্টটা চেঞ্জ হয়। এটা নেক্সট স্লাইডে আমরা এসেছি। এটা দেখো,
যখন আমরা এই পোটেনশিয়াল ডিফারেন্স আর এখানে তড়িৎ প্রবাহ মাত্রা, এটা তড়িৎ প্রবাহ মাত্রা আইপি এবং ক্যাথোড এবং প্লেটের মধ্যে যে বিভব প্রভেদ ভি, সেই গ্রাফটাই করছি, ভি ভার্সাস আইপির গ্রাফ। কিন্তু তখন কি ধ্রুবক না, এখানে আলোর তীব্রতাটা ধ্রুবক, ঠিক আছে, আলোর তীব্রতাটা ধ্রুবক রাখতে হবে। এবার এই আলোর তীব্রতা তার সঙ্গে সঙ্গে কম্পাঙ্কটাকেও ধ্রুবক রাখছি, এই দুটো জিনিস এখানে ধ্রুবক, তাহলে আইপি আর ভি চেঞ্জ। এবার দেখো যদি আমি দুটো তীব্রতা আলো দিই, অর্থাৎ একটা বেশি তীব্র আলো দিয়েছি, মনে করে এটা হচ্ছে 200 ওয়াটের আলো ওখানে জ্বেলেছি, আর এটার ক্ষেত্রে মনে করো 100 ওয়াটের একটা বাতি জ্বেলেছি, তাহলে তার ক্ষেত্রে কীরকম ধরনের আমি কারেন্টটা পাবো। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স দেখো, পোটেনশিয়াল ডিফারেন্স যখন বাড়াচ্ছি, স্যাচুরেশন কারেন্ট দেখো কম তীব্রতার জন্য স্যাচুরেশন কারেন্টটা কম পাচ্ছি, আবার বেশি তীব্র আলোর জন্য আমি স্যাচুরেশন কারেন্টটা বেশি পেলাম। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো যে আমি স্টপিং পোটেনশিয়াল যেটা, অর্থাৎ যে ঋণাত্মক বিভবের জন্য কারেন্টটা 0 হয়ে যায়, সেটা কিন্তু উভয়ের ক্ষেত্রে সমান। দেখো বেশি তীব্র আলোর ক্ষেত্রেও যেখানে এসে মিট করেছে, কম তীব্র আলোর ক্ষেত্রেও সেখানে এসে মিট করলো। তার মানে আমি বলতে চাচ্ছি ভি জিরোটা আলোর তীব্রতার উপর নির্ভর করে না। এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট কথা। অর্থাৎ বেশি তীব্র আলো দিলেও যা স্টপিং পোটেনশিয়াল, কম তীব্র আলো দিলেও সেই স্টপিং পোটেনশিয়াল। তাহলে তীব্রতার উপর স্টপিং পোটেনশিয়ালটা নির্ভর করছে না, কিন্তু স্যাচুরেশন কারেন্টটা নির্ভর করছে। বেশি তীব্র আলো দিলে স্যাচুরেশন কারেন্টটা বেশি হবে, কম তীব্র আলো দিলে স্যাচুরেশন কারেন্টটা কম হবে। ক্লিয়ার? আমরা এবার পরের স্লাইডে আসছি। পরের স্লাইডে দেখো এবারে কম্পাঙ্কটাকে চেঞ্জ করব, তাহলে কি ধরনের পরিবর্তন হয় আমরা লক্ষ্য করব। তাহলে এখন আমরা ওই ভি ভার্সাস আইপি গ্রাফটাই দেখব। দেখো আগের গ্রাফটাই রয়েছে ভি ভার্সাস আইপি, অর্থাৎ এখানে যে বিভব প্রভেদ আর এখানে কারেন্ট আইপি, এই বিভব প্রভেদটা এখানে রিওস্টেটটাকে চেঞ্জ করলে বিভব প্রভেদ চেঞ্জ হবে, তার জন্য ক্যাথোড আর প্লেটের মধ্য দিয়ে একটা কারেন্ট যাবে, সেটা দেখছি ভি ভার্সাস আইপি। এখানে কি হচ্ছে, আলোর তীব্রতাটাকে ধ্রুবক রেখেছি আর কম্পাঙ্কটাকে চেঞ্জ করব, ঠিক আছে। মনে করো কম্পাঙ্ক চেঞ্জ করা মানে এখানে তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ করা। মনে করো আমি প্রথমে দিয়েছিলাম হয়তো রেড লাইট, ঠিক আছে, রেড লাইট দিয়ে করেছি, তারপরে হচ্ছে ব্লু লাইট দেবো, তারপরে ভায়োলেট লাইট দেবো, 3টে কালারের আলো দিয়ে আমি এটা এক্সপেরিমেন্টটা করব। তার জন্য দেখব তীব্রতাটা সবার ক্ষেত্রে সমান। মনে করো 100 ওয়াটের বাতি আমি জ্বেলেছি, ঠিক আছে, তার জন্য তীব্রতাটা সমান আসতেছে, কিন্তু প্রথমবার রেড দিলাম। রেডের জন্য দেখো রেডের ক্ষেত্রে কি হয়, কম্পাঙ্ক কম হয়, ঠিক আছে, রেডের তরঙ্গ দৈর্ঘ্য বেশি। লাল আলুর কী হচ্ছে, ল্যামডাটা বেশি, তাহলে কম্পাঙ্কটা কী হবে, কম্পাঙ্ক কম। আর তার থেকে কি হবে, ব্লু লাইটে ল্যামডা কম আর নিউ বেশি, আর ভায়োলেট লাইটের ল্যামডা সর্বনিম্ন, তাই তো, আমি যেটা আরও কম বলতে চাইব, তাই তো, অনেক কম, আর নিউ অনেক বেশি। তাহলে এদের ক্ষেত্রে কী ব্যাপারটা ঘটবে এখানে লক্ষ্য করো। তাহলে 3টে কালারের জন্য আমি যদি দেখি, একটা হচ্ছে রেড কালারের জন্য যদি আমি ভেরিয়েশনটা দেখি, তাহলে স্যাচুরেশন কারেন্ট তীব্রতা যেহেতু ফিক্সড আছে, তাহলে স্যাচুরেশন কারেন্টটা ফিক্সড, দেখছো স্যাচুরেশন কারেন্টটা সবার ক্ষেত্রে একই। এবারে আমি প্রথমে রেড লাইটের ক্ষেত্রে করেছি, তাহলে রেড লাইটের ক্ষেত্রে দেখো আমি কিছুটা এই ধরনের গ্রাফটা পেলাম, এটা রেড লাইটের ক্ষেত্রে, ঠিক আছে, রেড লাইটের ক্ষেত্রে যে গ্রাফটা পেলাম সেটা এটা। তার দেখো লক্ষ্য করে স্টপিং পোটেনশিয়ালটা তুলনামূলক কম। এবার আমি ব্লু লাইটের ক্ষেত্রে এই মাঝেরটা ব্লু রঙেই করা আছে, তাহলে এটা ব্লু লাইটের ক্ষেত্রে দেখলাম তার স্যাচুরেশন কারেন্ট দেখো সবার ক্ষেত্রে সেম, ঠিক আছে, সবার স্যাচুরেশন কারেন্ট সেম, কিন্তু স্টপিং পোটেনশিয়াল দেখো তার ক্ষেত্রে একটু বেশি। আর ভায়োলেট লাইট, ঠিক আছে, ভায়োলেট লাইটের ক্ষেত্রে দেখো স্টপিং পোটেনশিয়ালটা অত্যন্ত বেশি, ঠিক আছে, অথচ স্যাচুরেশন কারেন্ট দেখো সেম, ঠিক আছে, তাহলে স্যাচুরেশন কারেন্টটা সেম, অথচ দেখতে পাচ্ছি কি স্টপিং পোটেনশিয়াল আলাদা। তার মানে তীব্রতার উপর আমরা একটু আগে করেছি যে স্যাচুরেশন কারেন্ট ডিপেন্ড করে, যেহেতু তীব্রতা সবার ক্ষেত্রে সমান, তাহলে স্যাচুরেশন কারেন্টটা সবার ক্ষেত্রে সমান, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক আলাদা, তাহলে কম্পাঙ্ক আলাদা হওয়ার জন্য স্টপিং পোটেনশিয়ালটা আলাদা। তাহলে আমি এখান থেকে এই কনক্লুশনটা এলাম যে নিবৃত্তি বিভব, যেটাকে আমরা বলি স্টপিং পোটেনশিয়াল, নিবৃত্তি বিভব মানে যেটা V0 বলছি, এটা কার উপর নির্ভর করে, আপতিত
আলোর কম্পাঙ্কের উপর নির্ভর করে। ঠিক আছে, এই কনক্লুশনটা আমরা পেলাম। তাহলে V0টা কার উপর ডিপেন্ড করে, এটা খুবই গুরুত্বপূর্ণ আইডিয়া। তাহলে তীব্রতার উপর আগেটা দিলাম V0টা তীব্রতার উপর নির্ভর করে না, এখন দেখতে পাচ্ছি কম্পাঙ্কের উপর V0টা নির্ভর করছে। যত কম্পাঙ্ক বেশি হবে নিবৃত্তি বিভব দেখো তত বেশি। দেখো এই ভায়োলেট লাইটের ক্ষেত্রে ভায়োলেট লাইটের কম্পাঙ্ক বেশি, তার নিবৃত্তি বিভব দেখো বেশি, দেখছো? তাহলে এটা এখান থেকে আইডিয়া পেলাম। তাহলে এতক্ষণ আমরা যেটা দেখেছি দেখো সেইগুলোকে আমরা এক জায়গায় বৈশিষ্ট্য আকারে দেখাবো। তার আগে একটা জেনে নিই আমরা কয়েকটা ডেফিনিশন, তিনটে ডেফিনিশন। সেটা হচ্ছে কার্য অপেক্ষক। এই কার্য অপেক্ষকটা কি আমাদেরকে জানতে হবে। কার্য অপেক্ষক জানতে গেলে তোমাকে আরেকটা জিনিস জেনে নিতে হবে, সেটা হলো ওই যে ফেরমি লেভেল। ঠিক আছে, ফেরমি লেভেলটা তোমাদের আগে বুঝিয়ে দিচ্ছি। দেখো ফেরমি লেভেল। Fermi level is the term used to describe the top of the collection of electron energy level at absolute zero temperature. Absolute zero তে থাকাকালীন অর্থাৎ T = যদি 0 কেলভিন হয় সেই অবস্থায় কোনো পদার্থের ইলেকট্রন সর্বোচ্চ যে শক্তি স্তরে থাকবে সেটাই হচ্ছে তার ফার্মি লেভেল। ঠিক আছে, ওই ফার্মি লেভেল থেকে তাকে একদম শূন্য স্থানে ওই পদার্থ থেকে বাইরে নিয়ে আসতে গেলে অর্থাৎ জিরো কাইনেটিক এনার্জি নিয়ে বাইরে নিয়ে আসবো, তার জন্য যে ন্যূনতম শক্তিটা লাগবে সেটাই হচ্ছে কার্য অপেক্ষক। ঠিক আছে, ফার্মি লেভেল থেকে, ফার্মি লেভেল মানে অ্যাট অ্যাবসলিউট জিরোতে ইলেকট্রন যে সর্বোচ্চ শক্তি পায় সেটা হচ্ছে ফার্মি লেভেল। সেইখান থেকে ওই জাস্ট ইলেকট্রনটাকে বের করে নিয়ে আসবো, অর্থাৎ বের করে নিয়ে এলে তার কাইনেটিক এনার্জিটা যেন জিরো হয়, গতিশক্তি জিরো, এই অবস্থায় বের করে নিয়ে আসতে। তার মানে কি ন্যূনতম যে শক্তিটা দিতে হবে, অর্থাৎ ফার্মি লেভেলে থাকা কোনো ইলেকট্রনকে বের করে নিয়ে আসতে, অর্থাৎ ওই পদার্থ থেকে নিঃসরণ ঘটাতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন। এখানে দেখো যে ন্যূনতম শক্তি অর্জন করলে একটি ইলেকট্রন ধাতুপৃষ্ঠ অতিক্রম করে বাইরে বেরিয়ে আসে। অবশ্যই ইলেকট্রনটা কোথায় থাকবে না ফার্মি স্তরে থাকা, ফার্মি স্তরে থাকা কোনো ইলেকট্রনকে ধাতুপৃষ্ঠ থেকে বাইরে বেরিয়ে নিতে আসা হয়, সেটাকে আমরা বলবো ওয়ার্ক ফাংশন। এই ওয়ার্ক ফাংশনটা আমরা W0 দিয়ে প্রকাশ করব। W0 হচ্ছে ওয়ার্ক ফাংশন, কার্য অপেক্ষক। এবার দেখো এই ভ্যাকুয়াম না দিয়ে যদি অন্য কোনো মিডিয়াম দিই তখন কিন্তু শক্তিটা বেশি লাগবে। আমরা কিন্তু ন্যূনতম শব্দটা ইউজ করেছি, ন্যূনতম যে শক্তিটা লাগবে সেটাই আমরা ওয়ার্ক ফাংশন হিসেবে এখানে বলে যাচ্ছি। এবারে দেখো নিবৃত্তি বিভব, যেটা আমরা প্রায় ইউজ করে এসেছি, সেখানে আমি ডেফিনেশন আকারে দেখালাম, তোমরা দেখে নাও। ফটো ক্যাথোড রয়েছে আর সংগ্রাহক প্লেট রয়েছে। এখানে সেই ছবিটাকে একটু অন্যভাবে দেখিয়েছি। এখানে দেখো এই যে এটা হচ্ছে ফটো ক্যাথোড, এখান থেকে ইলেকট্রন নিঃসরণ ঘটে, আর এটা হচ্ছে সংগ্রাহক প্লেট। তাহলে আমরা নর্মালি কী করি, সংগ্রাহক প্লেটটাকে পজিটিভ দিই আর এদিকটা নেগেটিভ দিই, কিন্তু এক্ষেত্রে আমরা এই যে ইলেকট্রনটা বেরিয়ে আসছে, তার মানে এটা যদি আমি ফটো ক্যাথোড ভাবি, এদিকটা ফটো ক্যাথোড, এদিকটা হচ্ছে সংগ্রাহক প্লেট। তাহলে এখান থেকে ইলেকট্রন ইমিশন হচ্ছে, ইলেকট্রনগুলো একটা সর্বোচ্চ গতিশক্তি নিয়ে বেরোচ্ছে, সেই গতিশক্তি নিয়ে কী হচ্ছে এই প্লেটের দিকে পৌঁছে যাচ্ছে। আমি করব কি, তাহলে এখানে একটা গতিশক্তি নিয়ে আসতেছে ই ম্যাক্স, সর্বোচ্চ গতিশক্তি নিয়ে আসতেছে। আমি এখন ওই পোটেনশিয়াল ডিফারেন্সটাকে পাল্টে দিলাম, একে আমি নেগেটিভ পোটেনশিয়াল দিলাম আর এদিকে পজিটিভ দিলাম। তাহলে দেখো ইলেকট্রনগুলো একটা বিপরীত দিকে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়ে যায়, উল্টো দিকে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে। তাহলে এই বিপরীত তড়িৎ ক্ষেত্র কী করবে, এর গতিটাকে হ্রাস করবে, মন্দীভূত করবে। তার মানে এইখানে এসে যদি তার গতিটা একদম শূন্য হয়ে যায় তাহলে প্লেটে এসে পৌঁছতে পারবে না। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা বলছি স্টপিং পোটেনশিয়াল। তাহলে এই যে নেগেটিভ পোটেনশিয়ালটা দিতে হলো, এই পোটেনশিয়ালটাকে আমরা বলবো এই যে দুটো প্লেটের মধ্যে যে বিভব প্রভেদ, সেটাকে আমরা বলবো নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেনশিয়াল। তাহলে ফটো ক্যাথোডের সাপেক্ষে এটা ফটো ক্যাথোডের সাপেক্ষে সংগ্রাহক প্লেটকে, এটা হচ্ছে সংগ্রাহক প্লেট, যে ন্যূনতম ঋণাত্মক বিভবে, দেখেছো প্লেটকে এখানে নেগেটিভ পোটেনশিয়াল দিয়েছে, ওই জন্য ঋণাত্মক বিভবে রাখলে আলোক তড়িৎ প্রবাহ শূন্য হয়, এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, সেটাকে আমরা বলছি তার স্টপিং পোটেনশিয়াল, নিবৃত্তি বিভব। ঠিক আছে,
এবার এই নিবৃত্তি বিভবটাকে আমি ওই কম্পাঙ্কের সঙ্গে কেমন ভ্যারি করে সেটা দেখার জন্য একটা গ্রাফ করছি। এটা দেখো, এই পরিবর্তনটা আমরা লক্ষ্য করব। কোথায় গেল? তাহলে নিবৃত্তি বিভব আমরা ওয়াই অক্ষ বরাবর প্লট করছি। এই যে V0, এটা V0 নিবৃত্তি বিভব এদিকে, আর এদিকে রয়েছে আপতিত আলোর এই যে আলোটা, এর কম্পাঙ্ক নিউ, কম্পাঙ্ক এই নিউ, এদিকটা হচ্ছে কম্পাঙ্ক। তাহলে দেখো একটা বিশেষ কম্পাঙ্কে দিলে এই দেখো আলোক তড়িৎক্রিয়া শুরু হচ্ছে। এটা ধরো যে কোনো একটা মেটাল, আমরা এক্সাম্পল ধরে হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে একটা বিশেষ কম্পাঙ্ক থেকে দেখো এই আলোক তড়িৎক্রিয়া শুরু হচ্ছে। তারপর দেখো যত ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি, এদিকে ফ্রিকোয়েন্সি বাড়ছে, তত দেখো নিবৃত্তি বিভব বাড়ছে। আরও ফ্রিকোয়েন্সি বাড়ালাম, তাতে দেখো নিবৃত্তি বিভব বাড়ছে। যত ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি, কম্পাঙ্ক আপতিত আলোর কম্পাঙ্ক যত বাড়াবো দেখব তার নিবৃত্তি বিভবটা তত বাড়ছে। সেই গ্রাফে আমরা দেখেছিলাম, তাই তো? সেই গ্রাফে দেখো এরকম করে মনে করো আমরা গ্রাফ প্লট করেছিলাম। এদিকে ছিল ভি, এদিকে ছিল আইপি, আর কম্পাঙ্ক একটা বিশেষ কম্পাঙ্কের জন্য এদিকে কম। আবার ভায়োলেট লাইটের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম সব থেকে দূরে নিবৃত্তি বিভবটা সব থেকে দূরে ছিল, তাই তো? এরকম এই নিবৃত্তি বিভব এটা সব থেকে বেশি ভায়োলেটের ক্ষেত্রে পেয়েছিলাম, আর রেডের ক্ষেত্রে সব থেকে কম ছিল, এরকম রেড লাইটের ক্ষেত্রে। তাহলে রেডের ক্ষেত্রে নিবৃত্তি বিভবটা কম, আর ভায়োলেটের ক্ষেত্রে দেখো নিবৃত্তি বিভবটা অনেক বেশি ছিল। তাহলে কম্পাঙ্ক যার বেশি হবে নিবৃত্তি বিভব তার বেশি। এখানে দিয়ে দেখতে পাচ্ছি যত কম্পাঙ্ক বাড়াচ্ছি স্টপিং পোটেনশিয়াল তত বাড়ছে। এবার মেটাল যদি চেঞ্জ করে দিই, ধরো এটা সোডিয়ামের জায়গায় আমি জিঙ্ক নিই, তাহলে দেখবো তার দেখো এই স্টপিং যেখানে শুরুটা হচ্ছে সেটা কিন্তু আলাদা। তার মানে একটা আইডিয়া দিচ্ছে যে এদের ক্ষেত্রে যে আলোক তড়িৎক্রিয়া শুরু হবে, আপতিত আলোর যে কম্পাঙ্কটা দরকার সেটা আলাদা, মেটাল আলাদা হলে আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু স্লোপটা দেখো সবার ক্ষেত্রে স্লোপ কিন্তু একই। তাহলে স্লোপটা সবার ক্ষেত্রে দেখো নতিটা হচ্ছে একটা বিশেষ মান দেবে, যেটা আমরা একটু পরে জানবো, কিন্তু শুরুটা এই শুরুটা হচ্ছে আলাদা, এটা একটা বিশেষ নাম আমরা দেব। আপতিত আলোর যে ন্যূনতম কম্পাঙ্কের জন্য আলোক তড়িৎক্রিয়া শুরু হয় তাকে আমরা বলি সূচনা কম্পাঙ্ক। সেটা এখানে আমরা এই যে পেয়ে যাচ্ছি এখন। তাহলে প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। যে ন্যূনতম কম্পাঙ্ক, দেখো ন্যূনতম শব্দটা ইউজ করেছি, কম্পাঙ্কের আলো কোনো ধাতব পৃষ্ঠের উপর আবৃত হলে আলোক তড়িৎ নিঃসরণ শুরু হয়। তাহলে সেই ন্যূনতম কম্পাঙ্কের আলোটা আমরা দেখো এখানে লক্ষ্য করো, এই যে ন্যূনতম কম্পাঙ্ক, এদিকে ফ্রিকোয়েন্সি নিউ আর এদিকে আলোক তড়িৎ স্টপিং পোটেনশিয়াল V0, স্টপিং পোটেনশিয়াল V0। তাহলে কম্পাঙ্কের একটা বিশেষ মানের জন্য দেখো স্টপিং পোটেনশিয়ালটা শুরু হচ্ছে, তারপর থেকে স্টপিং পোটেনশিয়াল বাড়ছে। কিন্তু এর থেকে কম ফ্রিকোয়েন্সি দিলে আর স্টপিং পোটেনশিয়াল পাওয়া যাচ্ছে না, অর্থাৎ কোনো ইলেকট্রন গতিশক্তি নিয়ে নির্গত হচ্ছে না, বা এখানে বলতে পারি আলোক তড়িৎ প্রবাহ ঘটছেই না। সেটা আমরা এখানে দেখি। তার মানে এই যে কম্পাঙ্কের জন্য শুরু হবে এটাকে আমরা বলবো সূচনা কম্পাঙ্ক। এবারে এই শক্তিগুলোকে প্রকাশ করার জন্য আমরা একটা নতুন একক শিখব, সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। এই ইলেকট্রন ভোল্টটার ডেফিনেশনটা এবার তোমরা দেখে নাও। একটা ইলেকট্রনকে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে যাওয়ার ফলে তার গতিশক্তি যে পরিমাণ বৃদ্ধি বা হ্রাস পায়, অর্থাৎ 1 ভোল্ট বিভব প্রভেদ দিয়ে আমি তাকে পাঠাবো যতটা শক্তি পরিবর্তন করবে। তাহলে দুটো প্লেটের মধ্যে যদি আমি বিভব প্রভেদ 1 ভোল্ট রাখি, দুটো প্লেটের মধ্যে, এদিকটা মনে করো পজিটিভ, এদিকটা নেগেটিভ, তাহলে এই ইলেকট্রনটা কী হবে, এই প্লেট থেকে এদিকে এলে যে গতিশক্তি পাবে সেই গতিশক্তিটাই হচ্ছে তার ওই 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু একটি ইলেকট্রনের আধান 1 ভোল্ট। তাহলে ইলেকট্রনের আধান আমরা জানি 1.6 × 10⁻⁹ কুলম, তার সঙ্গে 1 ভোল্ট গুণ করো, তাহলে 1 eV সমান হয়ে যাচ্ছে 1.6 × 10⁻⁹ জুল। আর ইটা ছোট, ভিটা বড়, এটা খেয়াল রাখবে। এর বড় একক রয়েছে KeV, 1 কিলো ইলেকট্রন ভোল্ট। এটা কিলো মানে আমরা জানি, তাহলে 10⁻³ এই যে কেটাকে চেঞ্জ করলাম, আর EV তার যেমন ছিল তেমন থাকবে। আবার এর বড় একক 1 মেগা ইলেকট্রন ভোল্ট, ক্যাপিটাল M স্মল ই বড় V। আর মেগা মানে আমরা জানি 10⁻⁶, 10⁻⁶ EV।
এই মেগাটাকে চেঞ্জ করলাম। এটা হচ্ছে বড় আর এটা তুলনামূলক একটু ছোটো একক। আর 1 EV সমান আমরা পেয়ে গেছি 1.6 × 10⁻⁻19 জুল। তাহলে আমরা কনভার্ট করতে পারবো। এবার দেখো যে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি টার্মটা আমরা ইউজ করি। একটা ইলেকট্রন যখন নির্গত হবে সে দুটো অপশান থাকবে, হয় তার গতিশক্তিটা 0 আর না হয় গতিশক্তিটা কিছু হলেও থাকবে। এই দেখো তাহলে কোনো একটা মেটালের ওয়ার্ক ফাংশন কার্য অপেক্ষাও মনে করো W0। তাহলে আমি এখানে যে ফোটনটা ফেলাচ্ছি সেই আলো ফেলাচ্ছি তার শক্তি যদি W0-র সঙ্গে জাস্ট সমান হয় তাহলে ইলেকট্রনটা কী হবে, এখানে 0 কাইনেটিক এনার্জি নিয়ে বেরোবে। অর্থাৎ তখন যখন বেরোচ্ছে তখন কাইনেটিক এনার্জিটা 0 হচ্ছে। এবার আপতিত আলোর ফোটনের শক্তি যদি আমি বাড়িয়ে দিই তাহলে তখন যে ইলেকট্রনটা বেরোবে সে কী হবে, সামান্য গতিশক্তি নিয়ে বেরোবে, তাই তো। এইভাবে কী হচ্ছে, সর্বোচ্চ যে গতিশক্তি নিয়ে বেরোচ্ছে সেটাকে আমরা বলছি Emax। তাহলে ইলেকট্রনটা দেখো এখানে আলো পড়ার জন্য ইলেকট্রন বেরোচ্ছে, কারো গতিশক্তি জাস্ট বেরোলো, একদম শূন্য গতিশক্তি নিয়ে বেরোলো, আবার কেউ সর্বোচ্চ গতিশক্তি নিয়ে বেরোলো। তাহলে এই যে সর্বোচ্চ গতিশক্তি নিয়ে বেরোচ্ছে সেটাকে আমরা ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি বলে থাকি, যেটাকে Emax দিয়ে ডিনোট করব। তাহলে সর্বোচ্চ গতিশক্তি নিয়ে বেরোচ্ছে মানে সর্বোচ্চ একটা গতিবেগ নিয়ে বেরোবে, সেটাকে আমরা Vmax বলছি। তাহলে এখানে যে ইলেকট্রনটা বেরোচ্ছে কেউ গতিবেগটা 0, কারো গতিবেগ 0 আর কারো গতিবেগ সর্বোচ্চ, সেই সর্বোচ্চ গতিবেগটাকে আমরা বলছি Vmax। ক্লিয়ার? এবারে এই Vmax-এর সঙ্গে নিবৃত্তি বিভবের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো নিবৃত্তি বিভব যদি V0 হয় তাহলে সেক্ষেত্রে কীটা দাঁড়াচ্ছে, দেখো ছবিটা গেল কোথায়, বেশ আগের কথাটাই মনে করো। তাহলে কোনো একটা বিশেষ তীব্র আলোর জন্য এখানে দেখো একটা বিশেষ কম্পাঙ্কের আলো পড়ছে, তার জন্য কী হচ্ছে, একটা বিশেষ তীব্রতার আলো পড়ছে, তাহলে কী হবে, এখান থেকে ইলেকট্রন বেরোচ্ছে, সেই ইলেকট্রন যে গতিশক্তি নিয়ে বেরোচ্ছে সেটা কী হচ্ছে, প্লেটের দিকে যাচ্ছে, তাই তো। এবার স্টপিং পোটেনশিয়াল, অর্থাৎ এটা ফটোক্যাথোড, এদিকটা প্লেট। এই ফটোক্যাথোডের সাপেক্ষে প্লেটকে সাধারণত পজিটিভ দেওয়া হয়, এখানে নেগেটিভ পোটেনশিয়াল দেওয়া হয়েছে, এটা নেগেটিভ, এদিকে দেওয়া হয়েছে পজিটিভ। তাহলে ইলেকট্রনগুলো কী হচ্ছে, তীব্র গতিবেগ নিয়ে এদিকে যাচ্ছে, গিয়ে কী হবে, একদম এই প্লেটে পৌঁছানোর আগে তার বেগ 0 হয়ে যাবে। তার মানে আমি যদি এখানে পোটেনশিয়াল ডিফারেন্সটা V0 ধরি, এদের মধ্যে বিভব প্রভেদ V0 ধরি, তাহলে যেহেতু একটা ইলেকট্রন যাচ্ছে তাহলে ইলেকট্রন গেলে শক্তিটা কত হবে, তাহলে ইলেকট্রনের শক্তি সমান আমরা জানি Q × V, এখানে কিউ এর মান E আর শক্তিটা হচ্ছে V0, যেহেতু মাইনাস ইলেকট্রনের আধার মাইনাস, তাহলে মাইনাস এই V0, এটা হচ্ছে শক্তি। আর তার গতিশক্তি কত, গতিশক্তি ধরেছি, গতিশক্তি যেটা Emax বলছি, Emax সমান হচ্ছে 12m Vmax-এর স্কোয়ার। তাহলে মোট শক্তি যদি 0 হয়ে যায় তাহলে সেখানে প্লেটে পৌঁছতে পারবে না, তাই তো। তাহলে মোট শক্তি 0 করে দাও, মোট শক্তি হচ্ছে তাহলে এটা প্লাস এটা, তাহলে 12m Vmax স্কোয়ার মাইনাস EV0 = 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 12m Vmax স্কোয়ার = EV0। এটাই হচ্ছে নিবৃত্তি বিভবের সঙ্গে সর্বোচ্চ গতিশক্তির সম্পর্ক, এটাই আমরা এখানে দেখালাম। তাহলে দেখো এই যে 12m Vmax স্কোয়ার সর্বোচ্চ গতিশক্তি, আর V0টা হচ্ছে নিবৃত্তি বিভব। তাহলে নিবৃত্তি বিভবের সঙ্গে সর্বোচ্চ গতিশক্তির সম্পর্কটা পেয়ে গেলাম। তার মানে ব্যাপারটা কী হলো না, ইলেকট্রন গতিশক্তি নিয়ে যেতে চাচ্ছে, অথচ তাকে আমি একটা উল্টো দিক থেকে বল প্রয়োগ করে মন্দীভূত করছি, অর্থাৎ তার ত্বরণটা, এই মন্দনটা এমন হয়েছে যে এই প্লেটে পৌঁছানোর আগেই সে থেমে যাচ্ছে। তাহলে প্লেটে পৌঁছানোর আগেই সে থেমে গেল, সেখান থেকে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে সর্বোচ্চ গতিশক্তি এবং নিবৃত্তি বিভবের সম্পর্ক। এখন আমরা পুরো বিষয়টাকে একটু সামারাইজ করব। দেখো আলোক তড়িৎক্রিয়ার বৈশিষ্ট্য, যেটা এতগুলো যে আলোচনা করলাম সেগুলো পরপর এখানে সাজানো হয়েছে। আলোক তড়িৎ প্রবাহ মাত্রা আপতিত আলোর তীব্রতার সমানুপাতিক, যেটা আমরা আগে করলাম। আপতিত আলোর তীব্রতাটাকে আমরা I দিয়ে ডিনোট করেছিলাম, আর সংগ্রাহক প্রবাহ যেটা IP দিয়ে ডিনোট করেছি। তাহলে I এর সঙ্গে IP আমরা জানি যে IP
আইপি সমানুপাতিক আই, অর্থাৎ আপতিত আলোর তীব্রতা যদি বাড়াই তাহলে আলোকতড়িৎ প্রবাহ মাত্রা বাড়বে, যখন কি কম্পাঙ্কটা ধ্রুবক রাখা হয়েছে। কম্পাঙ্ক, আপতিত আলোর কম্পাঙ্ক ধ্রুবক। ঠিক আছে, এবারে দ্বিতীয় বৈশিষ্ট্য দেখো, যদি এটা 2 নম্বর বৈশিষ্ট্য, ফটো ইলেকট্রনগুলির সর্বোচ্চ বেগ বা সর্বোচ্চ গতিশক্তি বলতে পারি আপতিত আলোর তীব্রতার উপর আদৌ নির্ভরশীল নয়, যেটা আমরা এই গ্রাফটি দেখাচ্ছি। দেখো, বেশি তীব্র আলো আর কম তীব্র আলো, দেখো দুটোর ক্ষেত্রে নিবৃত্তি বিভবটা একই জায়গায়, অর্থাৎ তারা যে সর্বোচ্চ গতিশক্তি নিয়ে বেরোচ্ছে সেটা তীব্রতার উপর নির্ভর করছে না। কিন্তু এখানে দেখো, একই তীব্র আলো কম্পাঙ্ক আলাদা, এর কম্পাঙ্ক কম তাহলে নিবৃত্তি বিভব কম, এর কম্পাঙ্ক বেশি তাহলে নিবৃত্তি বিভব বেশি। তাহলে নিবৃত্তি বিভবটা এই দেখো, আপতিত আলোর কম্পাঙ্কে বাড়লে সর্বোচ্চ গতিশক্তি বাড়ে। তাহলে এই যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে তার গতিশক্তিটা কিসের উপর ডিপেন্ড করে? তাহলে আলোকীয় ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি, ভাষাটা হচ্ছে আলোকীয় ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কিসের উপর নির্ভর করে? এক হচ্ছে তীব্রতার উপর নির্ভর করে না, আর 2 হচ্ছে আপতিত আলোর কম্পাঙ্কের উপর নির্ভর করে। ঠিক আছে, এই জিনিসটা আমরা এখানে, তাহলে তীব্রতার উপর নির্ভর করছে না, মানে আয়ের উপর ডিপেন্ড করছে না, কিন্তু নিউয়ের উপর নির্ভর করছে। ঠিক আছে, এটা আমরা এখানে প্রুফ করে দিলাম। আর আলোকতড়িৎ ক্রিয়ার 3 নম্বর বৈশিষ্ট্য, 3 নম্বর বৈশিষ্ট্য দেখো, আমরা দেখেছি যে বিভিন্ন মেটালের ক্ষেত্রে সূচনা কম্পাঙ্কটা আলাদা, তাই তো? অর্থাৎ মেটাল যদি চেঞ্জ হয় তাহলে তার সূচনা কম্পাঙ্কটা আলাদা হবে। ঠিক আছে, সূচনা কম্পাঙ্কের থেকে কম কম্পাঙ্কের আলো দিলে কোনোভাবেই আলোকতড়িৎ ক্রিয়া ঘটবে না। এটা হচ্ছে 3 নম্বর বৈশিষ্ট্য। তাহলে 3 নম্বর বৈশিষ্ট্যে কী পেলাম? যে ওই সূচনা কম্পাঙ্ক, অর্থাৎ একটা ন্যূনতম কম্পাঙ্কের আলো যদি কোনো ধাতুর উপর পড়ে তাহলে তার আলোকতড়িৎ ক্রিয়া শুরু হবে। তাহলে এই যদি নিউ 0 হয় তাহলে নিউ 0 থেকে বেশি কম্পাঙ্ক যদি এসে পড়ে তাহলে কী হবে? আলোকতড়িৎ ক্রিয়া ঘটবে, অর্থাৎ ন্যূনতম লাগবে নিউ 0, তার থেকে যদি কম আলো ফেলানো হয় তাহলে এখানে ঘটবে না। ঠিক আছে, কম ফ্রিকোয়েন্সিতে ঘটবে না, আর বেশি ফ্রিকোয়েন্সি দিলে তাতে অবশ্যই ঘটবে। এদিকে যে কোনো ফ্রিকোয়েন্সি দিলে ঘটবে, ন্যূনতম এই ফ্রিকোয়েন্সিতে লাগবে, এতে স্টার্টিং হবে। তাহলে এটা আমরা একটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম। পরের বৈশিষ্ট্য দেখো, আলোকতড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য তাৎক্ষণিক ঘটনা, ইনস্ট্যান্টেনিয়াস ঘটনাটা, অর্থাৎ যেই মুহূর্তে কোনো মেটাল সারফেসের উপর, একটা মেটাল সারফেসে যদি কোনো ফোটন এসে, এই ফোটন নয় আলো, এখন ফোটন জানি না, ফোটন আমরা একটু পরেই শিখব, কোনো আলোক তরঙ্গ এসে পড়ছে, তাহলে যেই মুহূর্তে আলোক তরঙ্গ এসে পড়বে সেই মুহূর্তেই ইলেকট্রন ইমিশন ঘটবে, যদি উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্যের হয়। ঠিক আছে, তাহলে এই যে টাইম গ্যাপটা এটা খুব কম, -8 সেকেন্ড, 10⁻⁻8 সেকেন্ডের কাছাকাছি। দেখতে পাচ্ছ যেই মুহূর্তে আলো পড়ছে সেই মুহূর্তে ইলেকট্রন ইমিশন ঘটে গেল। তাই এদের মধ্যে কোনো আলোর এই আপতন এবং নিঃসরণ, এদের মধ্যে টাইম গ্যাপ থাকছে না, এই জন্য এটাকে আমরা বলছি তাৎক্ষণিক ঘটনা। ঠিক আছে, এটা হচ্ছে আলোকতড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য। তাহলে আলোকতড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্যগুলোকে আমি খুব কুইক একটু রিক্যাপ করে দিচ্ছি। প্রথম বৈশিষ্ট্য কী ছিল না, আলোকতড়িৎ প্রবাহ মাত্রাটা তীব্রতার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, 2 কী পেলাম? আলোকতড়িৎ যে প্রবাহ মাত্রা, আলোকতড়িৎ প্রবাহ মাত্রা নয়, স্টপিং পোটেনশিয়ালটা কিসের উপর ডিপেন্ড করে? V0 কার উপর নির্ভর করছে? আপতিত আলোর কম্পাঙ্কের উপর নির্ভর করে। ঠিক আছে, আর আপতিত আলোর তীব্রতার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে না V0টা। 3 নম্বরে কি পেলাম? সূচনা কম্পাঙ্ক, তাই তো? তাহলে সূচনা কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ন্যূনতম একটা কম্পাঙ্ক নিউ 0 লাগবে,
এর থেকে বেশিতে আলোক তড়িৎ ক্রিয়া হবে, আর কম দিলে আলোক তড়িৎ প্রবাহ হবে না। ঠিক আছে। আর 4 নম্বরে পেলাম, এটা কি, 4 নম্বরে হচ্ছে তাৎক্ষণিক ঘটনা। তাৎক্ষণিক ঘটনা, তাৎক্ষণিক অর্থাৎ যেই মুহূর্তে কোনো মেটাল সারফেসের উপর আলো আপতিত হলো, আলো আপতিত হওয়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রন ধাতু থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে ঘটনাটা, এই যে টাইম গ্যাপটা থাকে না। এটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য। আর লাস্ট বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি যে আলোক তড়িৎ ক্রিয়ার ইলেকট্রন নিঃসরণ ধাতব পৃষ্ঠের উষ্ণতার উপর নির্ভর করে না। অর্থাৎ আমরা যদি ধাতু পৃষ্ঠকে বেশি উত্তপ্ত করি, ধাতু পৃষ্ঠের তাপমাত্রার, এখন আমরা দেখছি যে কোনো মেটাল সারফেসের উপর যদি আমি আলো ফেলাই, তাহলে এর উপর আলো পড়ছে, তাহলে আলো পড়লে এখান থেকে ইলেকট্রন বেরোচ্ছে। ঠিক আছে, ইলেকট্রন বেরিয়ে গেল। এবারে দেখো, আমি যদি টেম্পারেচার বাড়িয়ে দিই, তাহলে এখানে যদি আমি হিট করি, তাহলে হিট করলে কী হবে, তাপমাত্রা বাড়বে। তাহলে তাপমাত্রা যখন বাড়বে, তখন এই নিঃসরণে কী প্রভাব পড়বে। অ্যাকচুয়ালি দেখবে, আমরা আলোচনা করব আলোকে অ্যাকচুয়ালি ফোটন হিসেবে ধরবো। তাহলে একটাই ফোটন এসে পড়া মানে একটা ইলেকট্রন বেরোবে। তাহলে বেশি সংখ্যক ফোটন এসে পড়া মানে বেশি ইলেকট্রন বেরোবে। আমি একটা এক্সাম্পল সব ধরতেছি, তাহলে 2টো ফোটন এসে পড়লো। ঠিক আছে, 2টো ফোটন এসে পড়লে 2টো ইলেকট্রন বেরোবে। সেখানে তাপমাত্রা কম হলেও এই ব্যাপারটা ঘটবে, তাপমাত্রা বেশি হলেও এই ব্যাপারটা ঘটবে। অর্থাৎ এই যে ইমিশনটা তাপমাত্রার উপর ডিপেন্ড করবে না। অর্থাৎ ফটো ইলেকট্রিক যে কারেন্টটা, সেটা ওই তাপমাত্রার উপর নির্ভর করে না। ঠিক আছে, ফলে আমরা যেটা বলছি যে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা ওই মেটালের উষ্ণতার উপর নির্ভর করছে না। এরপরে আমরা চলে আসছি আলোক তড়িৎ কোষ, ফটো ইলেকট্রিক সেল। তাহলে আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করার জন্য আলোক তড়িৎ ক্রিয়ার উপর ভিত্তি করে যে কোষ তৈরি করা হয় তাকে আলোক তড়িৎ কোষ বলে। আলোক তড়িৎ কোষের ব্যবহার কি রয়েছে, আমরা স্বয়ংক্রিয় সুইচ হিসেবে ব্যবহার করি, শব্দের রেকর্ডিং পুনরুদ্ধার করতে ব্যবহার করি, স্বয়ংক্রিয় গণক আর স্বয়ংক্রিয় ক্যামেরা আমরা ব্যবহার করি। দেখতে পাচ্ছ সোলার প্যানেলে কী হচ্ছে, লাইট এসে পড়লে এখান থেকে আমরা তড়িৎ পাবো। তাহলে লাইট এনার্জি থেকে আমরা ইলেকট্রিক এনার্জি পাচ্ছি। তাহলে লাইট থেকে আমরা পাচ্ছি বৈদ্যুতিক শক্তি পাচ্ছি। এবারে দেখো, আমাদের আলোর তরঙ্গ তত্ত্বের কিছু ব্যর্থতা রয়েছে। এই 3টে ব্যর্থতা আমরা আলোচনা করব। ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি, যেটা আমরা আলোককে তরঙ্গ তত্ত্ব হিসেবে বলে আসছি। তরঙ্গ দিয়ে আমরা কী ব্যাখ্যা করি না, আলোর প্রতিফলন, প্রতিসরণ, যেগুলো আমরা আগে পড়ে এসেছি, ব্যতিচার, এই ঘটনাগুলো আলোর তরঙ্গ তত্ত্বকে সমর্থন করে। কিন্তু এই আলোক তড়িৎ ক্রিয়াটাকে, প্রথম যে ঘটনাটা আমরা লক্ষ্য করলাম, এই ঘটনাটাকে এই তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না কিছুতেই। কী জিনিসগুলো না, ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তিটাকে তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না, আর প্রারম্ভ কম্পাঙ্ক এবং আলোক তড়িৎের তাৎক্ষণিক আচরণ, এই 3টে আমরা ব্যাখ্যা করতে পারছি না। কি লক্ষ্য করো না, যখন আমরা সেই কোনো একটা ফোটন ফেলছি, ধরো আলো ভেসে পড়ছে, আমি ছবিটা নিয়ে যাচ্ছি এখানে, দেখো। তাহলে এই ফটো ক্যাথোডের উপর যখন আমরা আলো ফেলছি, ঠিক আছে, আলো এসে পড়ছে, তাহলে স্বাভাবিকভাবে এখানে যদি বেশি তীব্র আলো আমরা ফেলি, বেশি তীব্রতার আলো, তাহলে বেশি তীব্রতার আলো মানে অ্যাকচুয়ালি বেশি শক্তি গ্রহণ করবে। তাহলে ইলেকট্রন যে শক্তি নিয়ে বেরোচ্ছে, সেই শক্তিটার উপর প্রভাব পড়ছে না। কেন? এই তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না। কারণ এখানে নিয়ম অনুযায়ী বেশি তীব্র আলো হলে বেশি শক্তি নিয়ে বেরোনোর কথা। তাহলে যে ফটো ইলেকট্রন, তার গতিশক্তিও কী হবে, বাড়ার কথা। ঠিক আছে, কিন্তু আমরা দেখেছি এই তীব্রতার উপর ওই সর্বোচ্চ গতিশক্তি মানে নিবৃত্তি বিভবটা কিন্তু নির্ভর করছে না, তাই তো, নির্ভর করে না, যেটা আমাদের তরঙ্গ তত্ত্ব ব্যর্থ হয়ে গেল। বেশি তীব্র আলো দিলে তার স্টপিং পোটেনশিয়াল কোনো চেঞ্জ হয় না, আমরা দেখেছিলাম। দেখো লক্ষ্য করে, সেখানে যেটা আমরা প্লট করেছিলাম, এদিকে হচ্ছে
ভি আর এদিকে আইপি প্লট করেছিলাম। বেশি তীব্র আলো দিলেও যেখানে এসে মিট করছে, আর কম তীব্র আলো দিলেও সেই একই জায়গায় এসে মিট করছে। অর্থাৎ এই যে স্টপিং পোটেনশিয়ালটা, এই স্টপিং পোটেনশিয়ালটা দুটোর ক্ষেত্রে সেম, বেশি তীব্র আলো আর কম তীব্র আলো এদের ক্ষেত্রে, যেটা আমাদের তরঙ্গ তত্ত্ব ব্যর্থ হয়ে গেল। আরেকটা জায়গায় যেটা রয়েছে, কোথায় ব্যর্থ হয়েছে, সেটা হলো ওই সূচনা কম্পাঙ্ক। ঠিক আছে, সূচনা কম্পাঙ্ক কি? এখানে দেখো, আমি এটাকে ক্লিয়ার করে দিই, তাহলে বুঝতে অসুবিধা হবে। এই যে আলোটা ফেলছি আমরা ফটো ক্যাথোডের উপর, ফটো ক্যাথোডের উপর একটা বিশেষ কম্পাঙ্কের থেকে যদি কম কম্পাঙ্কের আলো ফেলা হয়, তাহলে দেখব ইলেকট্রন নিঃসরণ হচ্ছে না। কিন্তু তরঙ্গ তত্ত্ব অনুসারে আমরা যে কোনো কম্পাঙ্কের আলো যদি একটা মেটাল সারফেসের উপর, এটা একটা মেটাল সারফেস, এই সারফেসের উপর যে কোনো কম্পাঙ্কের একটা আলো ফেলাচ্ছি, যে কোনো কম্পাঙ্কে, তাহলে সে কী হবে, শক্তি গ্রহণ করবে। প্রথমে কম শক্তি পাবে, আমি যদি ক্রমাগত এর উপর ফেলে যাই তাহলে কী হবে, ক্রমাগত শক্তি অর্জন করবে। এক সময় এই ইলেকট্রনটা বেরোনোর কথা, শক্তি গ্রহণ করে করে যখন প্রচুর শক্তি পেয়ে যাবে, একসময় বেরিয়ে যাওয়ার কথা। তাহলে এটা যদি তরঙ্গ তত্ত্ব হিসেবে ব্যাখ্যা করতে চাই, তাহলে দেখব ওই নিউ জিরোর থেকে যদি কম কম্পাঙ্কের আলো সারা জীবনের উপর ফেলে যাই, কখনোই ইলেকট্রন ইমিশন হবে না, যেটাতে তরঙ্গ তত্ত্ব ব্যর্থ হয়ে গেল, সূচনা কম্পাঙ্কটাকে ব্যাখ্যা করতে পারছে না। আর সর্বোপরি হচ্ছে তাৎক্ষণিক ঘটনা। তরঙ্গ তত্ত্ব অনুসারে কোনো পদার্থের মধ্যে একটা তরঙ্গের আকারে যখন যাচ্ছে, পুরো তরঙ্গটা প্রবেশ করলে সে শক্তিটা সংগ্রহ করবে। তাহলে টাইম গ্যাপটা অন্ততপক্ষে এই তরঙ্গটা আসার সময়টা তার মধ্যে হওয়া উচিত। অর্থাৎ তরঙ্গটা ইলেকট্রন এসে পড়বে, পুরো শক্তিটা সে গ্রহণ করবে, তারপর ইলেকট্রনটা নিঃসরণ করবে। অর্থাৎ আলোর আপতন এবং ইলেকট্রন নিঃসরণের মধ্যে একটা সময় অন্তর থাকার কথা, যেটা তরঙ্গ তত্ত্ব অনুসারে। কিন্তু বাস্তবে আমরা দেখছি এখানে এটা তাৎক্ষণিক ঘটনা। ঠিক আছে, এটাকেও কিন্তু তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না। তাহলে এই তিনটে ব্যর্থতা আমরা এখানে তরঙ্গ তত্ত্ব ব্যর্থ হয়ে গেল। এই ব্যর্থতাটার জন্যই আমাদের দেখবে আইনস্টাইন একটা সমীকরণ দিয়ে এটাকে এক্সপ্লেন করলেন, সেটাই কোয়ান্টাম তত্ত্ব। তাহলে সেই কোয়ান্টাম তত্ত্বটা এখন আলোচনা করব। এখন আমরা ফোটন সম্বন্ধে জানব। ফোটন কি? 1905 খ্রিস্টাব্দে আইনস্টাইন প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব পরিবর্তন করে ফোটন কণার ধারণা প্রবর্তন করেন, আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করেন। তড়িৎচুম্বকীয় বিকিরণ তরঙ্গধর্মী নয়, বরং এক ধরনের কণার স্রোত। এই কণার নাম ফোটন। ফোটনের কোনো আধান নেই, অর্থাৎ নিস্তড়িৎ। ফোটন স্থির ভর শূন্য, বিরাম ভর শূন্য। ফোটন কণা আলোর বেগে অগ্রসর হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর ফোটন দ্বারা বাহিত শক্তির পরিমাণ E = h নিউ, যেখানে h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, নিউ হচ্ছে বিকিরণের কম্পাঙ্ক। h এর মানটা তোমরা মনে রাখবে 6.625 × 10⁻34 জুল সেকেন্ড। আর যখনই ফোটনের E দেওয়া আছে, E মানে শক্তি সমান P × C, বা P সমান E/c, এটা খেয়াল রাখবে। এটা হচ্ছে ফোটনের ভরবেগ। খেয়াল করবে ফোটনের স্থির ভর শূন্য, অথচ ভরবেগ আছে। তার মানে ফোটনকে আমরা স্থির অবস্থায় পাইনি, কখনোই স্থির অবস্থায় পাবো না। তাহলে প্রথমে দেখো, আমরা আলোককে তরঙ্গধর্মী এটা দিয়ে কিছু ঘটনার ব্যাখ্যা করেছি। আর এখন দেখব কণাধর্মী, অর্থাৎ আমরা আলো যখন কোনো জায়গা দিয়ে আলো যাচ্ছে, আলো যাওয়ার অর্থ সেখানে ফোটন আকারে, ওই যে কণা আকারে শক্তি, এই কণা আকারে শক্তি কি হচ্ছে, অগ্রসর হচ্ছে। এই কণাগুলোকে আমরা বলি ফোটন। ঠিক আছে, এই ফোটনের কী কী প্রপার্টি আছে? প্রথম হচ্ছে কোনো আধান নেই, আধান শূন্য। তারপরে হচ্ছে কি, এরা আলোর বেগে অগ্রসর হয়, অর্থাৎ সি এর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, অবশ্যই এটা শূন্য মাধ্যমে। আর এর শক্তি 3 নম্বরে হচ্ছে এর যে শক্তি, ই সমান হচ্ছে h নিউ। h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, নিউ হচ্ছে কম্পাঙ্ক। তাহলে এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে একটা
কণা ফোটন কণা কত শক্তি বহন করে নিয়ে যাবে সেটা এখানে লিখতে পাচ্ছি। আর এর স্থির ভর 4 নম্বরে হচ্ছে রেস্ট মাসটা 0 অর্থাৎ m0 0, কিন্তু গতিশীল অবস্থায় থাকলে এর ভরবেগ থাকবে। ভরবেগ সমান হচ্ছে শক্তি বাই এর বেগ, এটা হচ্ছে এর ভরবেগের ফর্মুলা, p সমান e/c। তাহলে স্থির ভর শূন্য হলে ভরবেগ শূন্য হওয়ার কথা, কিন্তু দেখো গতিশীল অবস্থায় ভর আছে, তার জন্য ভরবেগ থাকছে, ভরবেগ আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে ফোটন কণা দিয়ে আমরা এটাকে ব্যাখ্যা করব। তাহলে একই সঙ্গে দেখো আলোর দুটো ধর্ম পেয়ে যাচ্ছি, তরঙ্গ ধর্ম, আবার কিছু কিছু ঘটনার জন্য কণা ধর্ম, কিন্তু দুটোকে একসঙ্গে ব্যাখ্যা করা যাবে না। এটাকে বলা হচ্ছে আলোর দ্বৈত আচরণ, ডুয়েল নেচার অফ লাইট। কিছু কিছু ঘটনা যেমন আলোর প্রতিফলন 1 নম্বর, 2 নম্বর হচ্ছে আলোর প্রতিসরণ, 3 নম্বর আলোর ব্যতিচার। এই ঘটনাগুলো ব্যাখ্যা করার জন্য আমরা আলোকে তরঙ্গধর্মী হিসাবে ট্রিট করি। আবার আলোক তড়িৎ ক্রিয়া বা ওই যে ব্ল্যাক বডি রেডিয়েশন, এটাকে ব্যাখ্যা করার জন্য আমরা এখানে কণাধর্মী হিসেবে ট্রিট করছি, কিন্তু দুটোকে একসঙ্গে করা যাবে না। যখন তুমি তরঙ্গধর্মী হিসেবে ট্রিট করবে তাহলে তরঙ্গর প্রপার্টিগুলো দেখো, আর যখন কণাধর্মী হিসেবে ট্রিট করবে তখন কণাটাকে দেখবে। এটাকে বলা হচ্ছে ডুয়েল নেচার অফ লাইট, ডুয়েল নেচার অফ লাইট। এবারে আমরা এসে যাচ্ছি, দেখো তাহলে কোনো একটা ফোটনের কম্পাঙ্ক যদি নিউ হয় তাহলে তার শক্তি হবে E সমান h নিউ। আবার আমরা জানি E সমান তাহলে h নিউ, আবার নিউয়ের জায়গায় বসাতে পারি hc বাই ল্যামডা, কারণ নিউ সমান আমরা জানি c বাই ল্যামডা। ঠিক আছে, c বাই ল্যামডা, এটা নিউ 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 সমান c বাই ল্যামডা। h এর মান তোমরা মনে রাখবে 6.625 10⁻34, এটা হচ্ছে h এর মান। আর c হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸। আর এই যে ল্যামডাটা হচ্ছে কি হয়, মিটারে প্রকাশ করতে হবে। অ্যাংস্ট্রঙে নিলে তাহলে কী হবে, 10⁻10 দেওয়া হয়েছে, ওই জন্য অ্যাংস্ট্রঙে আনবে বলে এই জিনিসটা করা হয়েছে। তার মানে ল্যামডাটাকে অ্যাংস্ট্রঙে প্রকাশ করতে হচ্ছে। আর এটা জুলে আসার কথা, সিজিএস একক, শক্তির সিজিএস একক হচ্ছে জুল। তাহলে এই জুল থেকে যখন আমি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করবো, আমরা জানি 1.6 × 10⁻−19 জুল, এটা হচ্ছে 1 EV। তাহলে আমি ওই জুলটাকে ইভিতে কনভার্ট করতে চাচ্ছি, ওই জন্য দেখো ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করে দিয়েছে। তাহলে এটাকে সলভ করে দেখো 12422, 1 মানে যেটাকে 12400 বলি আমরা, তাহলে 12400 বাই ল্যামডা। অবশ্যই ল্যামডাটা অ্যাংস্ট্রং এককে হবে আর এনার্জিটা আসবে ইভি এককে। এটা দিয়ে খুব কুইক অঙ্ক তোমরা করতে পারবে। তার মানে তোমাকে যদি একটা ছোট্ট প্রবলেম দেওয়া হয় যে কোনো একটা আলোর তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে 4000 অ্যাংস্ট্রং, তাহলে তার যে ফোটনের শক্তি কত, ফোটনের শক্তি কত। ঠিক আছে, আমি এই সূত্রে বসিয়ে দেবো। E সমান আমরা জানি 12400 বাই ল্যামডা, এটা অবশ্যই ইভিতে, তাহলে 12400 বাই 4000 অ্যাংস্ট্রঙে বসিয়ে দিলাম, তাহলে এত ইভি হয়ে গেল। এটা সলভ করলেই আমার অ্যান্সারটা হয়ে গেল, তাহলে এত ইভি। তাহলে শক্তিটা সঙ্গে সঙ্গে ইভিতে পেয়ে যাচ্ছি, ফোটনের শক্তিটা। এবার দেখো আইনস্টাইন এই আলোকতড়িৎ সমীকরণের জন্য উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন 1922 খ্রিস্টাব্দের নোবেল প্রাইজটা উনি গ্রহণ করেছিলেন। এই 1921 সালের নোবেল প্রাইজ উনি পেয়েছিলেন 1922 সালে এই আলোকতড়িৎ ক্রিয়া ঘটনা আবিষ্কার করার জন্য। এবার আমরা আইনস্টাইনের আলোকতড়িৎ সমীকরণে এসে যাচ্ছি। আইনস্টাইনের আলোকতড়িৎ সমীকরণের দুটো স্বীকার্য রয়েছে। দেখো এই স্বীকার্য দুটো খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখছি যে ধাতুর ইলেকট্রনের সঙ্গে আপতিত ফোটনের সংঘর্ষ হচ্ছে। অবশ্যই এই সংঘর্ষটা দু ধরনের হতে পারে। একটা হচ্ছে কি এই ফোটনের যে শক্তি হয় পুরোটা নিয়ে প্রতিফলিত হয়ে চলে যাবে, নতুবা এই নিয়ে শক্তি পুরোটাই ইলেকট্রনে হস্তান্তরিত হবে। এই দুটো অপশানের যে কোনো একটা অপশান হবে। তার মানে এই যে ফোটনটা আসছে কোনো একটা মেটাল সারফেসে, যে ফোটন নিয়ে এসে পড়লো আলো, ধরো একটা মেটাল সারফেস আমি আঁকছি, এই মেটাল সারফেস এখানে কোনো একটা ফোটন আসছে, ঠিক আছে, এখানে আলো এসে পড়ছে, তাহলে আলো এসে পড়ছে মানে তার ফোটন এসে পড়ছে, তাহলে এই ফোটনটার শক্তি হচ্ছে E সমান h নিউ, তাহলে h নিউ পরিমাণ শক্তি নিয়ে এসে পড়ছে। তাহলে এটা কী হবে, এসে যখন এর ভেতরে যে ইলেকট্রন রয়েছে ফ্রি ইলেকট্রন, সেই ইলেকট্রনের সঙ্গে সংঘর্ষ হবে। তাহলে সংঘর্ষ হলে হয় এই পুরো এনার্জিটা এতে ট্রান্সফার হয়ে যাবে, নতুবা পুরো এনার্জি নিয়েই ও রিফ্লেক্ট হয়ে চলে যাবে। হয় পুরো এনার্জিটা নিয়ে নিল, তাহলে ইলেকট্রনটা কী হবে, ওই এনার্জি নিয়ে বেরিয়ে চলে আসবে, অথবা
ফোটনটা কি হতে পারে, যে ফোটনটা এসছে সেই ফোটনের শক্তিটা পুরোটাই ইলেকট্রন রিফ্লেক্ট করে, অর্থাৎ পুরো শক্তি নিয়েই সে রিফ্লেক্ট হয়ে চলে যাবে। তার মানে কোনো শক্তি সে গ্রহণ করবে না। এইচ নিউ শক্তি নিয়ে এসেছিল, এইচ নিউ শক্তি নিয়ে ফিরে চলে গেল, অর্থাৎ আংশিকভাবে ইলেকট্রন শক্তি গ্রহণ করবে না, এটার দ্বারা বোঝাচ্ছে। হয় ফোটনটি পূর্ণ এইচ নিউ শক্তি নিয়ে প্রতিফলিত হবে, নতুবা পুরো শক্তিটাই গ্রহণ করবে। এটা হচ্ছে অ্যাসাম্পশন, দুটো স্বীকার্য। এরপরে দেখো, তাহলে এই যে শক্তিটা গ্রহণ করলো, এই শক্তিটা কোথায় খরচা হবে, অর্থাৎ দুভাবে এটা ব্যয়িত হবে, দুটো ব্যয়িত হবে। এক হচ্ছে ধাতুর কার্য অপেক্ষক যদি W0 হয়, তাহলে W0 ন্যূনতম শক্তি সে গ্রহণ করবে, এর থেকে বেশি শক্তি মূলত সংগ্রহ করে। আমি এখানে ছবি এঁকে দেখাচ্ছি, দেখো। তাহলে এই যে ফোটনটা এলো, তাহলে আপতিত ফোটনের যে শক্তি সেটা হচ্ছে, যে ফোটনটা এসে পড়ছে তার শক্তি, সেটাকে আমি ই বলছি, ই সমান হচ্ছে এইচ নিউ। এবার এখান থেকে একটা ইলেকট্রনকে, এখানে যে ইলেকট্রনটা ধাতুর মধ্যে আছে, ধাতুর মধ্য থেকে ইলেকট্রনকে বের করতে গেলে তাকে ন্যূনতম W0 শক্তি দিতে হবে, এর থেকে কম দেওয়া যাবে না। বেশি নিতে পারে, কিন্তু এর থেকে কম নেবে না। তাহলে যে শক্তিটা নিয়ে ইলেকট্রন এখানে শক্তি নিয়ে নিল, তাহলে ইলেকট্রন এখান থেকে বেরিয়ে চলে গেল, তাহলে তার কিছুটা কাইনেটিক এনার্জি থাকবে, তাই তো। তাহলে এই যে ইলেকট্রনটা বেরোলো, সে সর্বোচ্চ গতিশক্তি পেল, মনে করো ইম্যাক্স। তাহলে শক্তির সংরক্ষণ সূত্র অনুসারে দেখো, ফোটনটা শক্তি দিয়েছে এইচ নিউ, তার W0 শক্তি ইলেকট্রনটাকে ধাতু থেকে বের করতে চলে গেল, কার্য অপেক্ষক, এটা হচ্ছে কার্য অপেক্ষক। তাহলে অবশিষ্ট যে শক্তি, অবশিষ্ট শক্তিটা কত না E মাইনাস W0, এটা হচ্ছে কি ইলেকট্রনের গতিশক্তি দেবে, তাহলে ইলেকট্রনের গতিশক্তি। তাহলে এটা হচ্ছে আমরা শক্তির সংরক্ষণ সূত্র থেকে পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে দেখো, এই ন্যূনতম শক্তি ধাতুর কার্য অপেক্ষক W0 সমান, আর অবশিষ্টটা গতিশক্তিতে রূপান্তরিত হয়। তাহলে আমরা কি পেয়ে গেলাম, তাহলে এইচ নিউ হচ্ছে আপতিত শক্তি, আর বের করতে কার্য অপেক্ষক W0 আর ইলেকট্রনের গতিশক্তি ইম্যাক্স। তাহলে W0 ইম্যাক্স যোগ করলে এইচ নিউ হবে, তার মানে ইম্যাক্স সমান হচ্ছে এইচ নিউ মাইনাস W0। এবার আমরা জানি ইম্যাক্স, এখানে যে গতিশক্তি নিয়ে বেরোচ্ছে, স্টপিং পোটেনশিয়াল যদি V0 হয়, তাহলে ইম্যাক্স সমান হচ্ছে EV0। তাহলে আমরা এখানে বসিয়ে দিই, তাহলে এইটার জায়গায় বসাচ্ছি, দেখো EV0 সমান ইর জায়গায় বসাচ্ছি এইচ নিউ মাইনাস W0। এটাই হচ্ছে আইনস্টাইনের আলোকতড়িৎ সমীকরণ। আপতিত আলোর যে ফোটন, তার শক্তি এইচ নিউ, W0 শক্তি চলে যাচ্ছে, মিনিমাম যে এনার্জিটা নেবে ইলেকট্রনটাকে বের করতে, সেটা হচ্ছে W0। তাহলে এইচ নিউ থেকে W0 শক্তি চলে গেল, তাহলে এইচ নিউ থেকে W0 শক্তি চলে গেলে অবশিষ্ট যে শক্তিটা, সেটাই ইলেকট্রনের গতিশক্তি দিচ্ছে, তার মানে সেটাই নির্বৃত্তিভাবে সঙ্গে ই গুণ করলে পেয়ে যাচ্ছি EV0। তাহলে আইনস্টাইনের আলোকতড়িৎ সমীকরণ আমরা পেলাম কি, EV0 ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস W0, যেখানে কোনটা V0 হচ্ছে নিবৃত্তি বিভব, আর এইচ তো প্ল্যাঙ্কের ধ্রুবক, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, আর নিউ হচ্ছে আপতিত আলোর কম্পাঙ্ক, আপতিত আলোর কম্পাঙ্ক, আর W0 হচ্ছে ধাতুর কার্য অপেক্ষক, ধাতুর কার্য অপেক্ষক, আর ই হচ্ছে ইলেকট্রনের আধান, ই হচ্ছে ইলেকট্রনের আধান। তাহলে এটা হচ্ছে আইনস্টাইনের আলোকতড়িৎ সমীকরণ। এবার এই সমীকরণের সাহায্যে আমরা যে তরঙ্গতত্ত্ব যেগুলো ব্যর্থ হয়ে গিয়েছিল সেগুলো আমরা ব্যাখ্যা করব এখান থেকে। প্রথমে হচ্ছে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তির ব্যাখ্যা, তাহলে কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আলোকতড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা, যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের প্রায় পরীক্ষায় দেওয়া হয়, তোমরা এটা ভালো করে শুনে নাও। তাহলে কোয়ান্টাম তত্ত্ব অনুসারে আমরা কি জানলাম, যে আলো হচ্ছে কি কণাধর্মী, অর্থাৎ কোনো জায়গায় নিউ কম্পাঙ্কের যদি আলো আসে, নিউ কম্পাঙ্কের আলোর ফোটনের শক্তি ই সমান এইচ নিউ। তাহলে এইচ নিউ শক্তি এসে যদি পড়ে, আমরা তাহলে সর্বোচ্চ গতিশক্তির ব্যাখ্যা করতে চাচ্ছি। সর্বোচ্চ গতিশক্তি মানে ইম্যাক্স, ইম্যাক্স সমান কী পেলাম, এইচ নিউ মাইনাস W0, আইনস্টাইনের সমীকরণ থেকে পাচ্ছি।
তাহলে এবার দেখো নির্দিষ্ট ধাতুর ক্ষেত্রে কি হবে, নির্দিষ্ট ধাতুর ক্ষেত্রে W0 ধ্রুবক, কারণ ধাতু যদি স্থির হয় তাহলে W0টা একটা নির্দিষ্ট মানের থাকবে। ধরো সোডিয়ামের ক্ষেত্রে W0 একটা ফিক্সড ভ্যালু থাকবে, অন্য মেটাল নিলে তখন আলাদা হয়ে যাবে। বেশ, আর H তো প্ল্যাঙ্কের ধ্রুবক, ঠিক আছে, এটা হচ্ছে ধ্রুবক, প্ল্যাঙ্কের ধ্রুবকের মান ফিক্সড। তাহলে রইল কি, ইম্যাক্স ডিপেন্ড করছে কার উপর, নিউ এর উপর, আপতিত আলোর কম্পাঙ্কের উপর, ঠিক আছে। তাহলে আপতিত আলোর কম্পাঙ্কের উপর দেখো সর্বোচ্চ গতিশক্তি নির্ভর করছে, তাই তো। তাহলে এটা আমরা খুব ইম্পর্ট্যান্ট এখানে রিলেশন পেয়ে গেলাম। তাহলে ইম্যাক্স প্রপোর্শনাল দেখো নিউ পেয়ে গেলাম, ঠিক আছে। তার মানে ইম্যাক্স আপতিত আলোর কম্পাঙ্কের উপর নির্ভর করে, যেটা আমরা তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে পারছিলাম না, এখানে ব্যাখ্যা করে দিলাম। সেকেন্ড এক্সপ্লেনেশন দেখো, ওই যে আমরা প্রারম্ভ কম্পাঙ্কের ব্যাখ্যাটা করব, সূচনা কম্পাঙ্ক। তাহলে আমরা আলোক তড়িৎ ক্রিয়ার সাহায্যে সূচনা কম্পাঙ্কের ব্যাখ্যা দেবো, যেটা তরঙ্গ তত্ত্ব ব্যর্থ হয়ে গিয়েছিল। তাহলে আলোক তড়িৎ ক্রিয়া যে আইনস্টাইনের সমীকরণ, সেই সমীকরণটা আমরা লিখে ফেলছি, সেটা হচ্ছে ওই EV0 সমান h নিউ মাইনাস W0, ঠিক আছে। এটা EV0 জায়গায় আমি ইম্যাক্স লিখছি, ইম্যাক্স সমান h নিউ মাইনাস W0। এবারে দেখো এখানে W0 একটা নির্দিষ্ট ধাতুর ক্ষেত্রে ধ্রুবক, তাহলে ইম্যাক্স যেটা আসছে h নিউ। এবার W0টাকে আমি যদি এভাবে করি h নিউ 0, নিউ 0টা হচ্ছে ওই সূচনা কম্পাঙ্ক, ঠিক আছে, সূচনা কম্পাঙ্ক। এবার দেখো তাহলে আমি h নিউ মাইনাস নিউ 0, ঠিক আছে। এবার তিনটে অপশান এখানে আসছে দেখো, তাহলে নিউ গ্রেটার দেন নিউ 0 হতে পারে, আবার 2 নম্বর অপশানে হতে পারে 2 নম্বরে নিউ ইকুয়ালস টু নিউ 0, আর 3 নম্বর অপশানে নিউ লেস দেন নিউ 0। তিনটে অপশান দেখো, অর্থাৎ নিউ 0 থেকে নিউটা যদি বড় হয়, অর্থাৎ আপতিত আলোর কম্পাঙ্ক দেখো এখানে দেখতে পাচ্ছ, নিউ যদি বড় হয় তাহলে ইম্যাক্সটা পজিটিভ হচ্ছে, তাই তো। তার মানে এখানে পাচ্ছি ইম্যাক্সটাও ধনাত্মক, আর নিউ ইজিক্যাল টু নিউ 0 হলে ইম্যাক্স ইজিক্যাল টু 0। আর নিউ যদি ছোট হয়ে যায়, তাহলে নিউ যদি ছোট হয় তাহলে লক্ষ্য করে দেখো ইম্যাক্সটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে এটা বড়, তাহলে ইম্যাক্স ঋণাত্মক, ঠিক আছে। ইম্যাক্স মানে সর্বোচ্চ গতিশক্তি, ঠিক আছে। তাহলে সর্বোচ্চ গতিশক্তি ঋণাত্মক হতে পারে না, কারণ আমরা জানি গতিশক্তি মানে কি, হাফ m ভি ম্যাক্স স্কোয়ার, তাই তো। তাহলে ভি যদি পজিটিভ বসাও তাহলে ওটা পজিটিভ ভ্যালু, নেগেটিভ বসালেও পজিটিভ ভ্যালু, তাহলে হাফ m ভি স্কোয়ার কখনোই নেগেটিভ হতে পারে না, তার মানে এই কন্ডিশনটা হবে না, ঠিক আছে, এটা পসিবল নয়। নিউ যদি বড় হয় ইম্যাক্স ধনাত্মক হতে পারে, আবার যদি এটা নিউ এর সঙ্গে সমান হয়ে যায় তাহলে ঠিক ইলেকট্রনটা বেরোবে, কিন্তু গতিশক্তিটা তার শূন্য হবে, কিন্তু বেরিয়ে যাবে, অর্থাৎ আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে। তাহলে এই দুটো ক্ষেত্রে আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে, তৃতীয় নম্বরের ক্ষেত্রে আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে না। অর্থাৎ নিউ 0 যদি সূচনা কম্পাঙ্ক হয় তাহলে সূচনা কম্পাঙ্কের থেকে নিউ 0 থেকে কম কম্পাঙ্কে আলোক তড়িৎ ক্রিয়া ঘটবে না, ঠিক আছে। নিউ 0 থেকে কম কম্পাঙ্কের আলো দ্বারা ওই আলোক তড়িৎ ক্রিয়া হবে না, ঠিক আছে। এটা হচ্ছে আমরা আইনস্টাইনের ইকুয়েশন থেকে ব্যাখ্যা করে দিলাম। থার্ড এক্সপ্লেনেশন যেটা আছে সেটা হচ্ছে দেখো ওই যে তাৎক্ষণিক ঘটনা, ঠিক আছে। তাৎক্ষণিক ঘটনাটা আমরা এখান থেকে ব্যাখ্যা করব, আলোক তড়িৎ ক্রিয়া থেকে, এই আইনস্টাইনের ইকুয়েশন থেকে ব্যাখ্যা করব। আইনস্টাইনের স্বীকার্যে দেখো একটা বলা হয়েছিল, এই ফোটনের সঙ্গে আলো হচ্ছে কণাধর্মী, তাই তো। আলোক হচ্ছে কি না কণাধর্মী। তাহলে আলো যদি কণাধর্মী হয় তাহলে ধাতুর মুক্ত ইলেকট্রনের সঙ্গে
ফোটনের পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটে। তাহলে এই যে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ, এই পূর্ণ শব্দটার সঙ্গে লক্ষ্য করো। তাহলে যেই মুহূর্তে, এটা খুব মুহূর্তের ঘটনা হয়, তাহলে কোনো একটা ধাতু প্লেটের যখন একটা ফোটন এসে পড়ছে, কোনো একটা ফোটন আলো এসে পড়ছে মানে ফোটন এসে পড়ছে, তাহলে এই ফোটনের সঙ্গে ইলেকট্রনের যেই মুহূর্তে সংঘর্ষ হবে, কি সংঘর্ষ না পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। এই পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষে কী হচ্ছে, মুহূর্তের মধ্যে শক্তি হচ্ছে পরিবহন হয় বা সঞ্চালন ঘটে বা হস্তান্তর ঘটে। তাহলে শক্তির হস্তান্তরটা হচ্ছে মুহূর্তের মধ্যে, প্রায় 10⁻⁻8 সেকেন্ডের মধ্যে ঘটে। কেন? এটা পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ বলে। কার সঙ্গে না ফোটনের সঙ্গে ধাতুর মুক্ত ইলেকট্রনের পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে বলে ফোটনের শক্তিটা মুহূর্তের মধ্যে ইলেকট্রনে হস্তান্তরিত হচ্ছে, যার ফলে ইলেকট্রনটা মুহূর্তের মধ্যে বেরিয়ে আসছে। অর্থাৎ ফোটন আপতন এবং ইলেকট্রন নিঃসরণের মধ্যে কোনো সময়ের ব্যবধান নেই। অর্থাৎ এটা কি তাৎক্ষণিক ঘটনা, যেটা আমরা আইনস্টাইনের আলোকতড়িৎ সমীকরণের যে স্বীকার্য ছিল সেখান থেকে এটা ব্যাখ্যা করে দিলাম। আরেকটা রয়েছে আলোর তীব্রতা। আলোর তীব্রতার সঙ্গে এটা কীরকমভাবে পরিবর্তিত হয় সেটা আমরা এখানে আলোচনা করব। তাহলে বেশি তীব্র আলো মানে বেশি সংখ্যক ফোটন এসে পড়ছে, তাই তো। কম্পাঙ্ক স্থির রেখে আপিত আলোর তীব্রতা বেশি, তীব্রতা বাড়ানো মানে বেশি সংখ্যক ফোটন এসে পড়বে, তাহলে বেশি ফোটন এসে পড়লে বেশি ইলেকট্রন নিঃসরণ হবে, তাই তো। তাহলে আমরা এটাকে এইভাবে ব্যাখ্যা করছি, দেখো। তাহলে এটি যদি মেটাল সারফেস হয়, এই মেটাল সারফেসে এসে তাহলে প্রথমে কম সংখ্যক ফোটন এসছে, মনে করো কম 1 2 3 4 5 5টা ফোটন এসে পড়লো। তাহলে 5টা ফোটন এসে পড়লে কী হবে না, আমি ধরে নিচ্ছি 5টাই ইলেকট্রন নিঃসরণ করছে, তাহলে এখানে যদি আমি ফোটনের সংখ্যাটা বাড়াই, অর্থাৎ বেশি তীব্র আলো দিই, তাহলে বেশি তীব্রতার আলোর ক্ষেত্রে ফোটনের সংখ্যা বেশি হবে, তাই তো। তাহলে বেশি ফোটন এসে পড়লে বেশি সংখ্যক ইলেকট্রন এমিশন হবে, তাহলে বেশি সংখ্যক ওই আলোকীয় ইলেকট্রন ওই নিঃসরণ হবে। তাহলে তীব্রতা আমি যত বাড়াবো তত বেশি সংখ্যক ফটো ইলেকট্রন আমরা পাবো বা আলোকীয় ইলেকট্রন নিঃসরণ হবে, ঠিক আছে। তার জন্য কি হবে না, ওই আলোক তড়িৎ প্রবাহ মাত্রা আইপিটা বাড়বে। তাহলে বেশি তীব্র আলো ফেললে আইপি বাড়বে, যেটা আমরা সেই সমানুপাতিক সম্পর্ক পেয়েছিলাম। আইয়ের সঙ্গে আইপি যে রেখাচিত্রটা মনে করো, এদিকে ছিল আই, এদিকে ছিল আইপি, সেটা হয়ে যাচ্ছিল এরকম করে মূলবিন্দুগামী এবং স্ট্রেট লাইন। যত আই বাড়াচ্ছি আইপি তত বেড়ে যাচ্ছে। তাহলে আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়ার সাহায্যে, আলোক তড়িৎ সমীকরণের সাহায্যে আমরা এগুলো ব্যাখ্যা করলাম। এবারে আমরা লাস্ট অংশে এসে যাচ্ছি, লেখচিত্রের সাহায্যে আইনস্টাইনের সমীকরণটাকে আমরা প্রকাশ করব। তাহলে আইনস্টাইনের যে সমীকরণ সেটাকে আমরা লিখছি। আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ কী ছিল, সেটা হচ্ছে EV0 = hν - W0। কোনটা কি অবশ্যই লিখে দিবে, VV0 হচ্ছে নিবৃত্তি বিভব, আর নিউ হচ্ছে আপতিত আলোর কম্পাঙ্ক, আর W0 হচ্ছে কার্য অপেক্ষক, ঠিক আছে। তাহলে এবার দেখো এখান থেকে যদি আমি এরকম করে নিয়ে আসি, তাহলে V0 সমান h/e নিউ মাইনাস W0/e, ই দিয়ে সবকে ভাগ করে দিলাম। তাহলে এখান থেকে দেখো আমরা y = mx
প্লাস সি এটার সঙ্গে তুলনা করছি, তাহলে ওয়াইয়ের জায়গায় দেখো V0 আর এমের জায়গায় H/E আর সি এর জায়গায় মাইনাস W/E। তাহলে এম হচ্ছে নতি, তাই তো, এম হচ্ছে নতি মানে হচ্ছে তাহলে H/E প্রকাশ করবে, আর সিটা হচ্ছে মাইনাস W0/E প্রকাশ করবে। তাহলে অবশ্যই এটা স্ট্রেট লাইন হবে। তাহলে স্ট্রেট লাইন এঁকে ফেলো। তাহলে এটা আমরা স্ট্রেট লাইন আঁকছি, লাইনটাকে একটু সরু করে দিচ্ছি, আর এদিকটা বেশ। এবার স্ট্রেট লাইনটা দেখো, এই ধরনের স্ট্রেট লাইনটা আমরা পাচ্ছি। তাহলে এদিকটায় হচ্ছে দেখো ওয়াইটা কি রয়েছে, ওয়াইয়ের জায়গায় রয়েছে V0 আর এদিক এক্সের দিকে রয়েছে কম্পাঙ্ক, তাহলে এক্সের দিকে হবে কম্পাঙ্ক আর এদিকে হবে V0। তাহলে এইটাকে ডট ডট করে আঁকবে, এদিকটা ডটেড, এটা ডটেড লাইন এইখান থেকে স্টার্ট হলো, ঠিক আছে। তাহলে এই যে নতিটা যেটা হচ্ছে দেখো, নতি মানে y/x, তাহলে নতি যদি বলা হচ্ছে নতি এটা দিবে H/E, আর এই যে ভ্যালুটা এইটা হচ্ছে মাইনাস, অ্যাকচুয়ালি মাইনাস যদি নেগেটিভ দিকে মাইনাস আর দিচ্ছে না, মাইনাস W0/E। W0 হচ্ছে কার্য অপেক্ষক। তাহলে আমরা যদি এরকম গ্ল্যাপ প্লট করতে পারি, এই নতি যদি বের করে নিতে পারি, নতি বের করতে গেলে এটা y/x, এই নতিটা হচ্ছে, নতিটার ভ্যালু দিচ্ছে H/E। H মানে প্ল্যাঙ্কের ধ্রুবক আর E হচ্ছে ইলেকট্রনের আধান, তাহলে H/E হচ্ছে নতি পেয়ে যাব। আর এখান থেকে W0 অর্থাৎ কার্য অপেক্ষক বের করে ফেলবো। তাহলে আইনস্টাইনের সমীকরণের লেখচিত্র হচ্ছে এটা, এর সাহায্যে দুটো ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি, H/E ভ্যালু পেয়ে যাচ্ছি যেটা নতি দিচ্ছে, নতি, আর এই ছেদিতাংশ থেকে আমরা পেয়ে যাব কার্য অপেক্ষক, W0/E, ওখান থেকে কার্য অপেক্ষক পেয়ে যাব। তাহলে প্ল্যাঙ্কের ধ্রুবকও পেয়ে যাব, কার্য অপেক্ষকও পেয়ে যাব। তাহলে এখান থেকে দুটো জিনিস পাচ্ছি, এক হচ্ছে কার্য অপেক্ষক আর দুই হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবকের মান, এই দুটো এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা আইনস্টাইনের আয়তনিক সমীকরণ থেকে সেখান থেকে আমরা ব্যাখ্যা করলাম ফটো ইলেকট্রিক এফেক্ট কী, কার্য অপেক্ষক কী, নিবৃত্তি বিভব কী, সূচনা কম্পাঙ্ক কী, এবং আমরা আলোকতড়িৎ সমীকরণ তার সাহায্যে তরঙ্গতত্ত্বের ব্যর্থতাগুলো কীভাবে এখানে আমরা এক্সপ্লেন করলাম সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ওয়াচিং ফর ইউটিউব চ্যানেল। তোমরা ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল দিয়ে ইউটিউবে সার্চ করবে, আমার অন্যান্য ভিডিওগুলো পেয়ে যাবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।